আবার বুড়ি আমার দেখা আচ্ছা গায়ে মানে ফরেনার ফরেনার বাইরেও আমাদের জাপান থেকে বাইরেও আমার এইভাবে বলতে হবে জাপান থেকে বাইরে আছে জাপান থেকে বাইরে আছে জাপানে হচ্ছে আপনি মুখে যত কিছু বলতে পারেন কিন্তু হাত উঠেলে কাহিনী খাতাম আপনি শেষ লাল বাতি জ্বলে যাইবো জাপানে এটা মাথা ধরে শুয়ে আছে নোয়াসুরি মাস্তা মানে ভুলা গেছি নাই এই 1-1.5 মিনিটের কাহিনী আমার কাছে খুব মজা লাগে মানে ও এমন একটা ভাব নিছে কি করছে এসব আইডেন্টিটি কার্ড আমার কাছে কত আছে তোর কয়টা লাগবো এই জাপান খাওয়াই নি নান দে তাবাক সত্যেরও পরে কয় যে এই কিন্ন থামে দেশো মানে একটাকে জাপানিজ রে যেই গাইলেনটা গাইলাইলো এর পরবর্তী তার ব্যবহার ভালো কেমনে কই ভাই তোমার সব স্যালারি পাইছে 3,20,000 ওই শুধু শুধু এই এমনটা শুনে কেউ খুশি হওয়ার কোনো দরকার নাই না না কেউ যাবে মোটামুটি একটাই তোমার ওয়ে হলো এটা কিন্তু বাংলাদেশ থেকে আসলে সময় নষ্ট না কইরা প্রচুর পরিমাণে ভাষার প্রতি এফোর্ট দেওয়া উচিত যদি এরকম কাঞ্জিটা একটু ভালোভাবে পড়তে পারে তাহলে অনেক ভালো চান্স আছে আর কি আমি মনে করি কারণ এটা যদি আপনি বলেন যে মনে করেন যে একরকম হচ্ছে আপনারে মানে মারার আগে আপনার একটু তেল লাগাই দিতেছে এরকম ব্যাপারটা যাই হোক ডকুমেন্ট জমা দিলেন ভিসা রিনিউ করার জন্য তখন বললেন যে দেখো আমি তো কাজ করেছি 20 ঘন্টা তখন কইবো খালা তো ভাই তুই অফিসে আয় তুই কাজ করছিস তো 52 ঘন্টা করে তুই কেন মিথ্যা কথা বললি এই জায়গায় 45 ঘন্টা কাজ করলে 2 লাখ টাকা কামাইতাছি এটা কিন্তু আবার খারাপ দিকও আছে আপনার তিনটা জিনিস মোটামুটি যদি থাকে এই ক্ষেত্রে দেশে পাঠাই দেওয়ার চান্স থাকে এক হইলো লোভের মধ্যে পড়ে না ভাই যে তুমি এত টাকা দাও গেলেই 3 দিনের মধ্যে যা চাকরি 1.5 লাখ টাকা স্যালারি হইতেই পারে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা স্যালারি হইতেই পারে এক মাসের মধ্যে স্যালারি হইতেই পারে কিন্তু আপনার আনুষঙ্গিক খরচ কত আছে আপনি আমি ওভারটাইম করে আমি কিন্তু 6 মাসের ভিসা খাইছি এই ব্যাপার আমার ট্যাক্স আসছে তোমার 1,63,000 এর মতো এবং হেলথ ইন্স্যুরেন্স আসছে মনে হয় 1,74,75,000 টাকার মতো আমি ওভারটাইম করে কামাইলাম 2 লাখ টাকা আমি দিকে ট্যাক্স আর হেলথ ইন্স্যুরেন্স আমি দিলাম 3 লাখ টাকা মাঝখান থেকে আমার শরীরের উপরে খুব একটা প্রেসার গেল এদিকে অ্যামাউন্টের দিক থেকে প্রায় 1,20,000 টাকা আমি মারা খাইলাম হ্যাঁ ওইটা আছে যে জাপানে আনার জন্য যে মনে করেন পুরো একটা অ্যামাউন্ট প্রথমে নিয়ে নেয় এইসব জায়গায় না যাওয়ার জন্যই আমি বলবো মানে মনে করেন জাপানি কি হয় যে ধরেন গ্যাস পানি বিদ্যুৎ এবং বাসা ভাড়া এটা মিলে ওর যাইতাছে ধরো এভারেজে প্রত্যেক মাসে 35,000 টাকা হ্যাঁ এর পরবর্তী ঠিক আছে খাবার খরচ মোটামুটি 30 এর মধ্যে হয় 30-এ তো হয় না ভাই আরো বেশি লাগে 40 আপনার দেশের কিন্তু যারা আছে কম বেশি প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যাশা থাকে যে কিছু টাকা দেশে পাঠাবো আমরা যখন বলতেছিলাম তখন বলছিলাম যে 28 ঘন্টা কইরা ভাই জাপান আসলে টেকা সম্ভব না এটা বিষয় আসছে আপনি স্টুডেন্টের মতো থাকবেন আপনি যদি চিন্তা করেন আমি জব ভিসার মতো 1.5 লাখ 2 লাখ টাকা আমি সেভ করবো এটা আসলে মানি ম্যানেজমেন্টের একটু ভালো হয় এই ক্ষেত্রে আপনার মোটামুটি আপনি ভালো করতে পারবেন একবারে প্রথম দিক থেকে চেষ্টা করবেন আপনার প্রত্যেক দিকে যত খরচ আসলে সেভ করা যায় বা যেই সব জিনিসগুলো আসলে না করলেও চলে এগুলো করার দরকার নেই যে না ফোকাস একটু খারাপ শুনতে মনে হইলো রিকোয়েস্ট এমন কিছু কইরেন না যে আপনার এবং দেশের খারাপ হয় কারণ জাপানের মতো জায়গায় ধরেন 2,000 5,000 10,000 ইয়েন এটা আসলে তেমন কিছু না হ্যাঁ আপনি হ্যান্ড ক্যাশ পাই যাবেন তাকে না চলে তো 4 বছর যেহেতু স্টুডেন্ট থাকবেন একটা হ্যান্ড ক্যাশ অবশ্যই দরকার সো আইসা ট্রাই করতে থাকবেন একটা হ্যান্ড ক্যাশ পাওয়ার জন্য তো হ্যান্ড ক্যাশ পাইলে 40-50 ঘন্টা 60 ঘন্টা যদি পারেন করেন করলে হয়তো আপনি বলতে যে সে নিজে কোনটা ইউজ করতেছে ওইটা তো শোনেন যে যেটা দিয়ে ভিডিও হচ্ছে এটা কি সেটা বাটন ফোন বাটন আপনি জাপানি ভাষার ক্ষেত্রে হোক অথবা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি কিছু করতে চাইতেছেন যারা আপনার নিয়ে হাসাহাসি করবো অথবা পিছে কথা বলবো এরা আসলে আপনার বন্ধু বান্ধব না তো যত দ্রুত সম্ভব এদেরকে আপনি সাইডে রাখা আপনার যেটা মনে হয় যে না এটা আপনি ভালো করতে পারবেন বেটার করতে পারবেন ওইটাই চেষ্টা করেন তো সবাই শুরু করি নাকি অবশ্যই লাইট ক্যামেরা অ্যাকশন বড়ি দেখ ওহাইও গোজাইমাসু মিনাসান হোগেন কি দেস্কা কি অবস্থা সবার আজকে আমরা সব থেকে আপনাদের যে ব্যাপারটা জানতে সব থেকে বেশি আগ্রহী জাপানের ইনকাম কত এবং জাপানের খরচ কত সর্বশেষে দেশে আমি কত টাকা পাঠাইতে পারবো এইটা মোটামুটি একটা কমন কোশ্চেন তো আজকে আমরা এই তিনটে ব্যাপার নিয়ে আলোচনা করব এক হলো জাপানের পার্ট টাইম জব আমাদের পার্ট টাইম জবের এক্সপিরিয়েন্স 2 নম্বরে হলো জাপানে পার্ট টাইম জব করে কত ইনকাম করা যায় অথবা ফুল টাইম জবে গেলে তখন ইনকাম কত আর 3 নাম্বার ব্যাপার হলো জাপানের লাইফস্টাইলের টোটাল খরচ কত তো প্রতিদিনের মতো আমাদের সাথে আজকে বক বক করার জন্য হাজির সবুজ なんか笑い方
ওরাও কথা nankaちょっと変じゃないです。そうですね、ちょっと変かもしれない。変絶対に変かもしれませんだろ。絶対に変。そうですね。তাইলে আজকে মনে হয় সবুজের কি আমার জিজ্ঞ চোখাই দেওয়ার দরকার নাই। না না ওই যে আপনাদের সবাই পরিচিত মুখ মানে কত দুইটা তো বক বক করা পাবলিক আমি আমি আর কি আমি আচ্ছা শুরু করি তাহলে। ও তো এর আগের ভিডিও যারা দেখছে অথবা দেখে নাই, সবুজ আসছে প্রায় 2 বছর 3 মাস, আর আমি আসছি এই প্রায় 10-12 বছর হয়ে যাবে। 3 বছর 1 মাস 1.5 মাসের মতো। আর আমি হইলাম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছিলাম, এখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ কইরা সেনমন গাক্কতে যাইতাছি সেকেন্ড ইয়ারে, আগামী বছর ফুল টাইম জবে যাবো। আর সবুজ হইলো আমাদের দাইগাকসেই ইউনিভার্সিটির স্টুডেন্ট। জি জি তো আমরা আমাদের আপনাদের দোয়া হ্যাঁ এইটাই, কি দোয়া করছে তোমারে? সবাই দোয়া করছে। তো আজকে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে এবং আমাদের রিসার্চ থেকে আপনাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করব, এই আর কি। তো সবুজ আমরা মূল ভিডিওতে চলে যাই। সাসা কই কেমাশো। তো তুমি হলা প্রথমে জাপানে আসার পরে তুমি আসছিলা কোন সেশনে? অক্টোবর সেশন না, অক্টোবর সেশন, তাহলে কি অক্টোবর মাসে আসছো? অবভিয়াসলি। তো অক্টোবর মাসে আইসা তুমি ফার্স্ট জব এটা পাইছো কতদিন পরে? 1 মাস। 1 মাস পরে। তো তোমার প্রথম যে জব পাইছো এটা শোকাই করছিল কে, গাক্কো নাকি এজেন্সি নাকি কেমনে কি? এই যে বড় ভাইরা ছিল আর কি, এই যে এই বড় ভাই আরেক বড় ভাই সবাই মিলে একটু শোকাই করে দিল জবে, এই আর কি। আচ্ছা তাহলে প্রথম যারা জাপানে আসে অনেকের কথা থাকে যে ভাই 2 মাসেও জব পাই না, 3 মাসেও জব পাই না, এটা আসলে মূল কারণ কি হতে পারে? এই মূল কারণ তোমার কাছে কি মনে হয়? কারণ যদি বলি হয়তো যে সিটিতে আসতেছে এটা তো অবশ্যই একটা ফ্যাক্ট, যে সিটিতে আসতেছে ওই সিটিতে হচ্ছে জবের ফ্যাসিলিটিস তেমন নাই, সো ওইটা একটা ফ্যাক্ট। সেকেন্ড অফ অল হচ্ছে মানে যে সিনিয়ররা থাকে হেল্পফুল না এরকম হইতে পারে, তারপর হচ্ছে বা মানে পরিচিত কেউ নাই এরকম চান্স অফ হইতে পারে, অথবা যে গাক্কতে আসে ওই গাক্কর হচ্ছে নর্মাল যে স্কুলে আসে ওই স্কুলের হচ্ছে শোকাই করার মতো তেমন একটা অ্যাবিলিটি নাই, এরকমও হইতে পারে। নর্মালি হচ্ছে সব গাক্কে শোকাই করে দেয়, একটু আর্থিক হয়ে যায় আর কি। ব্যাপারটা আসলে এমনই যে দেখা গেল একটা জায়গায় যায় যদি জবের তুলনায় স্টুডেন্ট বেশি ঢুকা যায় এই ক্ষেত্রে কাজ পাইতে সমস্যা। আবার অন্য একটা কাহিনীও কিন্তু কাজ করে, ধরো তোমার স্কুল তোমারে কোম্পানিতে শোকাই করব অথবা কোনো একটা ফ্যাক্টরিতে বা যে কোনো কাজের জন্য এই জায়গায় তোমার ভাষাটা না জানলে তুমি কাজ করতে পারবা না। এটা তো অবশ্যই। এখন এই ক্ষেত্রে কিন্তু যারা আসলে M5 ও পাস করে আসে না, ভাষা জানা থাকলে তো সে শোকাই হলো মানে ইন্ট্রোডিউস করা করে দেওয়া লাগে না, বাস নিজে নিজে জব খুঁজে নিতে পারে। এই জায়গায় আসলে প্রথমে আসলে কারোই 1-2 মাসে কোনো ভাষা যে ওই লেভেলে চলে যাবো ওটা তো না, সো প্রথমে আসার পর একটা জব আসলেই ওইভাবে। এখন মূল ব্যাপার হলো যদি মনে করো তোমার যদি ওই লেভেলের ভাষা থাকে যে তুমি এক জায়গায় ফোন দিয়ে তুমি কথা বলতে পারবে, তাহলে কিন্তু এই যে শোকাই করে 3-4টা জিনিস কাজ করে। আপনি অনলাইনে বিভিন্ন অ্যাপস আছে, এর মাধ্যমে আপনি নিজে জব খোঁজ করতে পারেন, অথবা যারা পরিচিত আছে বড় ভাই ব্রাদার এরা আপনাদের শোকাই করতে পারে, অথবা আপনার যে স্কুলে আছেন অথবা যে এজেন্সির মাধ্যমে আসছেন ওরাও হেল্প করতে পারে। কিন্তু এইগুলার বাইরেও যদি আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো থাকে, ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো বলতে আমি বুঝাতে চাইতেছি আপনারা ধরেন N4 পাস করা আছে কিন্তু আপনি কমিউনিকেশন করতে পারেন, কোন একটা নাম্বারে আপনি ফোন দিয়ে যে আসলে আপনাদের এখানে আমি একটা জবের অফার দেখলাম, ওই যে কি ঢোকার সুযোগ আছে কিনা, আপনারা কি এখনো লোক নেবেন কিনা, এই পর্যন্ত বইলা ওদের সাথে টুকটাক কথাবার্তা আপনি বলতে পারেন কিনা। এই ক্ষেত্রে কিন্তু দেখা গেল ওই চান্সটা বাইরা যায় যে জব দ্রুত হওয়ার, কারণ একজনের উপরে ভরসা করা লাগতেছে না, নিজের জব নিজেই খুঁজতে পারবে, নিজেই খুঁজতে পারতেছে। ওটা তো অবশ্যই। এখন মনে করেন যে N4 কইরা বাংলাদেশ থেকে কমপ্লিট করে আইসা জাপানে হচ্ছে নরমালি প্রথমে তো একটু হবে, তো অন্ততকে একটু তো সময় লাগে ভালোভাবে ওইভাবে মানে কথা বলা বা ইয়ে করা, তো ওই ক্ষেত্রে মানে ফ্যাক্ট তো করেই, মানে যদি পারে ওটা তো বেটার, আর না হলে যেই আসুক যদি ছোটখাটো মানে এলাকায় আসে তাহলে একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরে ওয়েট করতে হবে, কিছু করেন ওয়েট করতে হবে বলতে ওয়েট শুধু বইসা থাকলেই তো হবে না, যে জব পাইতাছে না বাসার মধ্যে ঘুমিয়ে থাকলো, এটা তো আসলে পারুক আর না পারুক ইন্টারনেট আছে, ইন্টারনেট থেকে নরমালি যেসব কোশ্চেন হচ্ছে ফোন করার পরে বলতে কমন কোশ্চেন গুলো হচ্ছে নিজে যদি একটু প্র্যাকটিস করে ইন্টারনেট থেকে প্র্যাকটিস করে লেখা, নরমালি ফোন করলে নিজেরও একটা অভিজ্ঞতা হয়,
যে হ্যাঁ এইভাবে কথা বলতো, এইভাবে যে তারা ধরেন যে একটা জায়গা ফোন করলো, তো ওরা ওই দিক থেকে কি কোশ্চেন, মানে কি কোশ্চেন করতেছে ওইগুলো তো ধর নিজেই বুঝে যাবো যে না আমার এই কোশ্চেনটা করতেছে, তাই যে আমার এই কোশ্চেনটা হচ্ছে মানে জানে রাখা দরকার। তো ওই ক্ষেত্রে মানে নিজের একটা এক্সপিরিয়েন্স মানে ভালোই এই যে এক্সপিরিয়েন্স। এই যে কিন্তু একটা ট্রিক্স খাটাইতে পারে। ট্রিক্স হলো ধরো ও N5 কমপ্লিট করে আসছে, হুম এখন ওরে জাপানি লেভেলের যে কথাবার্তাগুলো বলবে কনভিনি থেকে, ওরা তো যখন ফোন ধরে তো বুঝবে না এটা গাইকে বুঝে। হ্যাঁ, তো ও Foreigner। যত বেশি সম্ভব তোমার সহজ জাপানি ভাষায় কথা বলার চেষ্টা করবে। এটা তো মাস্ট। এর পরবর্তী তো N5 শেষ করে এলে ওদের কথা তো আসলে ধরো 80% বোঝার চান্স নাই। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রথম কল ও একটা জিনিস করতে পারে, যখন কথা বলবো তখন ও জিনিস রেকর্ড করে রাখতে পারে। রেকর্ড করে পরবর্তীতে শুনে যে আমার এইগুলা কোশ্চেন করছে, ও গুগল থেকে সার্চ করলো অথবা ওর সিনিয়রে শুনেলো ভাই এক জায়গায় ফোন করছিলাম এই কোশ্চেন গুলো করছে, এটার অ্যান্সার কি হইতে পারে, আপনি একটু শিখাই দেন, বা নিজে একটু রিসার্চ করলে কিন্তু বের করে ফেলাইতে পারবো। আর দেখা গেল যে মানে ল্যাঙ্গুয়েজের ফ্যাক্ট যেটা আমি যেটা বললাম আর কি, এলাকা ভিত্তিক একটা ব্যাপার স্যাপার আছে। তো ছোটখাটো এলাকায় আসলে তেমন একটা ফ্যাসিলিটিস নাই, কিন্তু বাট বড় সিটিতে গেলে ল্যাঙ্গুয়েজ এত একটা ফ্যাক্ট করেন নরমালি ও লোক লাগতেছে, পারেন না পারেন নিয়ে নিতেছে, মানে জাস্ট ওর কাজ হওয়াটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি কাজ তাই বলে যে বড় সিটিতে যে জব বেশি তাই বলে যে আপনি বড় সিটিতে ডাইরেক্ট চলে আসতে পারবেন তা কিন্তু না, কারণ বড় সিটিতে সিভি উঠাও কিন্তু অনেক টাফ। সো সবাই প্রথমে একটু একটু ছোট নরমাল সিটিতে আইসা তারপর হচ্ছে এরপরে হচ্ছে আর কি ইয়া করে আবার চলে যায়। তো ওই ক্ষেত্রে নরমাল সিটিতে আসলে একটু ওয়েট করতে হইব, একটু কষ্ট করে ওয়েট করতে হইব কয়েক মানে এক দেড় মাস, তারপরে দেয় আর কি জবের যে ব্যাপারটা এটা হচ্ছে যদি কেউ সবাই করতো না তার এক দেড় মাসে নিজের অনেক কিছুই জানা হয়। তো ওই ক্ষেত্রে নিজেই হচ্ছে নিজেরটা মোটামুটি একটা ট্রাই করতেও পারে, হয়ে যায়, মানে তেমন একটা প্রবলেম হয় না। তো এই ক্ষেত্রে প্রথম যারা আসবে এদের প্রথম আমরা যে কথাগুলো বললাম যে এজেন্সির মাধ্যমে, যে এজেন্সির মাধ্যমে আসছে এরা হেল্প করে। ভাই বাংলাদেশের যে এজেন্সি ওদের মানে সব কয়টা এজেন্সির হচ্ছে জাপানি হচ্ছে ওদের ইয়ে আছে, হেড অফিস আছে বা জাপানিজ ইয়ে আছে তুলনামূলক কম না, তুলনামূলক বলেন কেন নাই, 99% এর নাই। হ্যাঁ, তো তাহলে তো ঠিক। ওই ক্ষেত্রে হচ্ছে তারা বাংলাদেশ আছে, তারা জাস্ট একটা এজেন্সি গুলো বসছে, সে হচ্ছে মনে করেন পরিচিত কেউ আছে জাপানে, ওদের মাধ্যমে স্কুল ধরলো ইয়া করলো বাস, ওইভাবে খাইয়ে দিতেছে। আচ্ছা, তো ওই ক্ষেত্রে এজেন্সি যে সবাই করবো বা এজেন্সি ইন্ট্রোডিউস করবো কোনো জবে, ওই জিনিসটা আসলে খুবই মাত্রাকু নাই, একবারেই নাই। তাহলে হেল্প করে গাক্কো স্কুল সব থেকে সবকিছু গাপকেই করবো আপনার আসার পরে সবকিছু এভরিথিং আপনার যত কিছু আছে, ইভেন আপনি যদি অসুস্থ হন তখনও গাপকে স্কুলে আপনাকে সবকিছু করে দেবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে যদি অনেকেই তো আছে যে সিনিয়ররা থাকে, বড় ভাই বা পরিচিত লোকরা থাকে, তো ওই ক্ষেত্রে বড় ভাইরা অবশ্যই হেল্প করে যারা পারে আর কি। কারণ দেখা গেল যে জাপানের মতো কান্ট্রিতে ভাই সবাই বিজি থাকে, বুঝেন নাই, যে আমি আসলাম আমার বড় ভাই আমার হেল্প করলো না, ইয়া করলো না ভাই, এইসব চিন্তা ভাবনা যদি করেন তাহলে এটা হচ্ছে বোকামি। কারণ হচ্ছে জাপানের মতো দেশে আপনি দেখা গেল যে আপনার বড় ভাই দুইটা জব করে, সে খাওয়া পর্যন্ত সময় পাইতে আছে না, তো আপনারা কিভাবে সময় দেবে, এরকম জিনিসটাও ফ্যাক্ট করে, বুঝেন নাই। ক্লাস আছে ইয়ে আছে সবকিছু মিলাই আসলে অনেক কিছুই হচ্ছে এখানে আসলে অনেক কিছুই শিখতে হবে, অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে। তো এগুলো মানায় নিতে হবে আর কি নরমালি। এটা কিন্তু আসলে বাংলাদেশিদের বোঝানো টাফ যে দেখ ভাই তোরে 5টায় ফোন দিতে বলছি, তুই 5টায় ফোন দিস, ও ফোন দিল মনে করো 8টায়, হ্যাঁ 3-4 ঘন্টা পরে ফোন দিয়ে বললো ভাই আপনার ফোন দিলাম, আপনি ফোন ধরেন না, ব্যস্ত ভাব দেখান এই সেই। কিন্তু ভাই জাপানের ব্যাপার আসলে এমন কাজ করে না, এইখানে প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম হয়। আপনি যে বাংলাদেশে বৈশা যতই অলস থাকুক, জাপানে আসলে ও যখন কাজ করব বা ওর স্কুল ইউনিভার্সিটি যাই করুক, ও টাইম মানে মেনটেন করতেও বাধ্য। এগুলো মেনটেন না করে কোনো উপায় নেই। উপায় নাই। এই ক্ষেত্রে এই যে একটা টিপস হলো, আপনি যদি বাংলাদেশ থেকে জাপানে কারোর সাথে কমিউনিকেশন করেন, জাপানে যে আছে যদি আপনাকে টাইম বলে যে ভাই আপনি এই টাইমে আমার ফোন দিয়ে, এই টাইমে মেসেজ দিয়ে, এই টাইমে আমি ফ্রি আছি, ওই টাইমে একটু চেষ্টা করেন, এক্ষেত্রে প্যারা লাগলো না না এটা তো সবার ক্ষেত্রে তো এরকম না, যে দেখা গেল যে কোনো কোনো জায়গায় জব আছে, যে অনেক জায়গায় জব করে যে ও হচ্ছে জব টাইমে ও ফোন ইউজ করতে পারবো, এরকম তো আছে অনেক জায়গায়। কোন জায়গায় জব টাইমে তোমার ফোন ইউজ করতে পারো? ভাই আছে বহু জায়গা, আচ্ছা, বহু জায়গা হয়তো আপনি জানেন না, যেমন আমি যে জায়গায় করি লসনে, ওই জায়গায় তো আমি জব টাইমে ফোন ইউজ করতেছি। এই জায়গায় এইটা রেয়ার কেস, এরকম রেয়ার কেস আপনি আছে বহু জায়গায় আছে, আপনি জানেন না হয়তো, আপনি আইডিয়া আপনি না ও যেটা কইতাছে এটা আছে কম, কিন্তু আপনি এটা ধরে নিয়েন না যে জাপানে আইলে আপনি কাজের সময় ফোন ইউজ করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। আপনি যখন কাস্টমার সার্ভ করবেন তখন তো অবশ্যই আপনি এটা হচ্ছে ইয়ে করতে পারবেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আপনি ফ্রি আছেন বা বসে রয়েছেন অন্যান্য কাজ করতেছেন, তখন হয়তো আপনার একটা মেসেজ আসছে বা তখন আপনি মেসেজটা দেখে মেসেজ রিপ্লাই করে দিলেন, ওটা হচ্ছে একটা কথা। ডাইরেক্ট ফোনে যে জবে থাকা অবস্থায় যদি ডাইরেক্ট ফোনে কথা বলতে পারবো, এটা কিন্তু পারবো না। সবুজে করলে যে ফোন ইউজ করতে পারে, ও আসলে একটা কনভিনিয়েন্ট কথা বললো।
এটা হলো একটা লোকাল এলাকায়, ওই জায়গায় রাতে কাজ করে, তো রাতে ওকে গোছামা বা কাস্টমার কম আসে, যার কারণে দেখা যায় যে এই টুকটাক কাজবাজগুলো আছে আগে ভাগে বা দ্রুত ওইগুলো শেষ কইরা পরবর্তীতে যে বাকি সময়টা থাকে নিজের মতো করে কাটাইতে পারে, এই আর কি। কিন্তু অধিকাংশ জায়গায় আপনার যে কাজ থাকবো, প্রথমত আপনার কাজ শেষ করতে হবে। আপনি যদি দেখা গেল আপনার ম্যানেজার বা অন্য কেউ না থাকে, আপনি কাজ শেষ করার পরে সময়টা আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন, এটা হলো একটা ব্যাপার। এই ক্ষেত্রে যদি ভাষা লেভেল থাকে, প্রথমে জব পাওয়ার ক্ষেত্রে চান্স একটু বাইরে যায় কিন্তু। এটা তো অবশ্যই। আর স্কুল শোকাই করার পরবর্তীতে ও কিন্তু নিজে অনলাইনেও ট্রাই করতে পারে। আর অন্য একটা জিনিস ট্রাই করতে পারে, যেটা এটা হলো হ্যালো ওয়ার্ক। কারণ প্রত্যেকটা এলাকায় কম বেশি হ্যালো ওয়ার্ক, এটা হলো জাপানিজ সরকারি একটা প্রতিষ্ঠান যারা আসলে জব খোঁজার জন্য সাহায্য করে। এটা পার্ট টাইম জব হোক অথবা ফুল টাইম জব, যে কোনো ক্ষেত্রে। এই ক্ষেত্রে প্রথম দিক থেকে আসলে 2-1 মাসের মধ্যে যদি ও গাক্য থেকে পরে শোকাই করতে না পারে অথবা ঝামেলা হয়, হ্যালো ওয়ার্কে মিনিমাম 2-4 বার যায় আর কথা বলা উচিত যে আমার জব খুঁজতেছি, জব নাই। কারণ হ্যালো ওয়ার্ক থেকে ওরে কম হোক বেশি হোক ভালো হোক মন্দ হোক, মোটামুটি ওরে কিন্তু আপনি কথা বলতে না পারলেও সমস্যা নেই, হ্যাঁ 2-1 জায়গায় কিন্তু ইন্টারভিউর জন্য পাঠাবে। হুম। এটা এটা কিন্তু একটা বেটার অপরচুনিটি। আর অনলাইনেও বিভিন্ন অ্যাপস আছে যার মাধ্যমেও অনলাইনে যে অ্যাপগুলো, এগুলো হচ্ছে আপনি ইন্টারনেটে অনলাইনে হচ্ছে অ্যাপ্লাই করার পর নরমালি ওরা হচ্ছে যদি ইয়ে হয় তাহলে কল করে। আপনার কল ব্যাক করে, তখন তো কল ব্যাক করলে অবশ্যই আপনি কথা বলতেই হবে, আর না হয় আপনাকে কল করতে হবে। তো আসলে ওইখানে যারা হচ্ছে এইসব জিনিসে ভয় পায় তাদের ব্যাপার, তারা হচ্ছে মানে ওই যে হ্যালো ওয়ার্ক বা স্কুলের ইন্টারভিউসের জন্য ওয়েট করতে হবে। আর যাদের হচ্ছে মনে করেন যে এরকম মানে ইয়ে আছে যে না আমি পারবো, অবশ্যই পারবেন, যারা জাপান যেহেতু আসছেন অবশ্যই পারতেই হবে। তো পারবো, তো ওই ক্ষেত্রে হচ্ছে তারা ওইভাবেও করতে পারেন। তো এটাও মানে জব খোঁজার অনেক ওয়ে আছে ভাই, নর্মাল কথা, অনেক ওয়ে আছে, শুধু আপনি হচ্ছে ওয়েগুলো জানতে হবে এবং ওয়েগুলো কিভাবে কি করতে হবে ওইটা জানতে হবে। যে মনে করেন আসতেছে আইসা সে 2 মাস 3 মাস নাই বা সিনিয়রের অপেক্ষায় বসে রয়েছে বা হচ্ছে কলেজের স্কুলের অপেক্ষায় বসে রয়েছে যে তারা আমাকে জব ইয়ে করে দেবে, বিষয়টা কিন্তু আসলে তেমন না। যে যদি আপনার নিজের ইচ্ছা থাকে আপনি নিজেও ট্রাই করতে হবে সমাধান বের করে ফেলাতে পারবে। হ্যাঁ আপনি, কারণ জাপানের মতো জায়গায় যদি আপনি একটা পার্ট টাইম খুঁজে না বের করতে পারেন তাহলে আপনি জাপান থাকাটাই হচ্ছে মানে না থাকাটা ইয়ে করুন, মানে ডাইরেক্টলি বলবো না, একটু বুঝে নিন আপনারা। তো ওই ক্ষেত্রে হচ্ছে আর কি যে আপনি নিজেও খোঁজাখুঁজি করতে হবে। অনলাইনে দেখবেন অনেক জায়গায় যে মানুষে হচ্ছে এই জায়গায় জব নাই, এই নাই সেই নাই, অনেক কিছুই দেখবেন। তো এগুলো কাম দিয়ে আসলে ভাই লাভ নেই। যদি আপনি পারফেক্টলি জব করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, এবং আপনি যদি কষ্ট করতে পারেন তাহলে হচ্ছে আপনার সবকিছুই মানে, আর বলে যারা জাপানে আছে তাদের তো দেখেনি। এইটাই এখন দেখা গেল জব না পাওয়া এটা তো একটা সমস্যা। আপনি যদি সমাধান খুঁজেন তাহলে সমাধান আছে। বইয়া বইয়া কাইন্দা অমুক ভাই হেল্প করতেছে না, তমুক এটা করতেছে না, সেই করতেছে না, অজুহাত খুঁজলে তাইলে ভাই বলার কিছু নাই। এই তা তোমার প্রথম জব এটা কিসে কাজ করছিলে তুমি? কাইসা কাইসা বলতে সালাদ কোম্পানি আর কি, সালাদ বানানোর কোম্পানি। তো ওইখানে আর কি নরমালি। তো ওই কোম্পানিতে কি তোমার জাপানি লেভেলের কি কোনো দরকার ছিল? কোনো দরকার নেই। আচ্ছা, এখন তাহলে তুমি কাজ করে কিসে? এখন তো নরমালি কনভিনিয়েন্ট স্টোর। আচ্ছা, তাহলে তুমি প্রথমে ঢুকছো সালাদ কোম্পানিতে বা কৌজো ফ্যাক্টরিতে। এখন কাজ করতে আসো তুমি কনভিনিয়েন্স স্টোর বা সুপার শপে। মানে হ্যাঁ, জাপানিদের সাথে ডাইরেক্ট কন্টাক্ট। আর বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট আসে বা ফরেনাররা মোটামুটি এই কাজগুলো তো বেশি করে। এক হলো তোমার কৌজোতে বা বেন্তোকাই সাথে, 2 নাম্বার হলো তোমার কনভিনিয়েন্স স্টোরে অথবা সুপার শপে, 3 নাম্বার হলো বিভিন্ন তোমার বাংলাদেশ রেস্টুরেন্ট ক্যাটাগরি, যত ফরেনার আসে সবাই এইসব টাইপের জায়গায় করে রেস্টুরেন্টে সবাই। এই 3-4টা জায়গায় বাঙালি সব থেকে, বাঙালি বলতে ফরেনার যারা স্টুডেন্ট আছে অথবা ডিপেন্ডেন্ট ভিসা যারা সবাই ওইসব জায়গায় পার্ট টাইম জব করে, মোটামুটি এইগুলোই করে। তো এই ক্ষেত্রে ভাষা লেভেল যদি ভালো থাকে ওর কিন্তু কৌজোতে ঢোকা লাগতেছে না। হ্যাঁ, এখন তুমি আমারে বলো যে কেউ যদি আইসা ওর ভাষা লেভেল ভালো না, কৌজোতে ঢুকলো, ফ্যাক্টরিতে ঢুকলো, এই ক্ষেত্রে ওর ভাষা লেভেল কি কোনো ইমপ্রুভ হয়? কোনো ইমপ্রুভ হয় না, কোনো ইমপ্রুভমেন্ট নেই। ভাষা লেভেল ইমপ্রুভ হলে না, বুঝলাম। আর দ্বিতীয় ব্যাপার হলো ভাষা কম জানে, কৌজোতে কাজ করতেছে, এটা কি পরবর্তীতে কোনো বেনিফিট দিব? কোনো বেনিফিট নেই, শুধু শুধু টাকা পাবেন না। আচ্ছা, তা বেনিফিট একটু বেশি পাবেন না কি কৌজোতে করলে, মানে এই যে মানে টোটাল ব্যাপার হলো কৌজোর কাজ হলো শারীরিক পরিশ্রম, তো টাকা একটু বেশি পাবেন না। এই যে আরেকটা ব্যাপার কাজ করে না, ধরো একজনের ভাষা জানে না, ওরে অর্ডার দিল কিছু একটা করতে, ওইটা বুঝলো না, ভুল একটা কাজ করলো, এই ক্ষেত্রে মনে করো উল্টা কথা শোনার তো অবশ্যই চান্স থাকে। অবশ্যই থাকে। এই ব্যাপারে কি তোমার কোনো মন্তব্য আছে?
এখন যারা হচ্ছে ফেসবুকে তো অনেক ভিডিও আছে যে দেখবেন যে ভাষা পারে না, বলে এটা করা লাগে করে, ওটা বলে যে তুই ইয়ে নিয়ে আয়, কি বলে, আরে ছুরি নিয়ে আয়, আপনি দাও নিয়ে আইলেন, দা নিয়ে আইলেন, এরকম একটা জিনিস আর কি ব্যাপারটা। তো ওই ক্ষেত্রে আসলে এটা তো ফ্যাক্ট করে, আর কি বলবো। আর এইখানে একটা অ্যাডভান্টেজ কি, আপনি পারলেন না, আপনার যে বস মানে যে আপনার ইয়া করাইতেছে ও আপনার গালি দিতেছে, আপনি বুঝতেছেন না, আপনি হে 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 করতেছেন, মানে মানে বুঝতে, সে আপনার গালি দিতেছে আর আপনি ওরে ইয়ে করতেছেন। তো আসলে না বুঝে ইয়ে করতেছেন, তো যদি বুঝতে তাহলে বাঙালি পোলাবেন যে ধৈর্য তার ওইখানে বাইরে দিত বাঙালি পোলাবেন, তো বুঝতে পারেন নাই তো বা শেষ। এরপরে হচ্ছে অবশ্যই জাপানিজ মনে করেন এইসব যেমন বলো কোম্পানির যে আন্ডারে যদি কোনো কোনো সারা কোম্পানি বা ওই যে আপনার খাবার দাবার বানায় এরকম কোম্পানি, বেন্তো বলে আর কি জাপানিজে, খাবার দাবার বানায় এরকম কোম্পানি যদি জব করি, নরমালি সব ফরেনারই থাকে বেশিরভাগ। তো বেশিরভাগ যদি ফরেনার থাকে তাহলে হচ্ছে দেখা গেল আপনার লিডার, আপনি নতুন গেলেন, আপনার লিডার হচ্ছে হয়তো কোনো ফরেনার আছে, ধরেন নেপালি বা অন্যান্য কোনো দেশি। তো ওই ক্ষেত্রে দেখা গেল যে নেপালি যারা, অবশ্যই বাঙালিরাও, অনেক বাঙালি হিন্দি পারে বা উর্দুর মধ্যে একটু একটু পারে। তো ওই ক্ষেত্রে পাকিস্তানি থাকলো বা নেপালি থাকলো, তো নেপালিরাও মোটামুটি একটু একটু হিন্দি বলতে পারে। তো ওই ক্ষেত্রে কমিউনিকেট করাটা ইজি হয়ে যায়। আর সেকেন্ড অফ হলো যদি দেখা গেলো যে ওরা না থাকে, ঠিক আছে, ভিয়েতনামিজ থাকে বা অন্যান্য দেশি যেগুলো হচ্ছে মনে করেন টুকিটাকি ওরাও পারে না, আপনিও পারে না, টুকিটাকি হ্যাঁ হ্যাঁ ওই মনে করেন হাতের ইশারায় বা এর ইশারায় মানে নিজে নিজে হয়ে যাবে। আর জাপানিজরা যদি থাকে নর্মালি, যদি কেউ কোনো জাপানিজরা খুবই সুন্দরভাবে, এবং আপনি যদি না পারেন আপনারা তেমন কিছু একটা বলবো না, বাট যদি আপনি মানে পারতেছেন না, আপনি জাস্ট নিজে নিজে উল্টাপাল্টা করে লাইলে এটা কিন্তু অবশ্যই একটা চেতার জিনিস। কিন্তু আপনি যদি যা কোশ্চেন করেন, দেখ আমি এটা পারতেছি না, এটা কিভাবে করতে হবে, ইয়ে করতে হবে, তো ওই জিনিসটা হচ্ছে মনে করেন সে সুন্দর আপনারা বুঝাইয়া দেখাই দিব। এই যে কিন্তু কয়েকটা ব্যাপার কাজ করে। ধরো তোমারে একজন জাপানিজ হোক অথবা ভিয়েতনামি হোক অথবা নেপালি যেই হোক, এ সেম পাইলো তোমার থেকে সিনিয়র কাজগুলো জানে, তোমারে শিখাইলো। এখন একটা কাজ একবারের জায়গায় তোমার দুইবার শিখাইলো, তিনবার যখন শিখাইতে যাইবো তখন কিন্তু অবশ্যই বিরক্ত বোধ করবো। ওটা তো আবার ও যে কথাটা কইতাছিল মজা কইরা যে আপনারে বকা দিতেছে আপনিও বুঝতেছেন না, অথবা আপনি বকা দিতেছেন এও বুঝতেছে না। এখন কথা হলো যেই জায়গায় আপনার ভাষারও দরকার নাই বা ভাষা পারতাছেন, আপনি বারবার মিস্টেক করতেছেন, এই জায়গায় কিন্তু আপনার ও বের করে দিতে 1 মিনিটও সময় লাগবে না। কারণ এই জায়গায় যেহেতু ভাষা লাগতাছে না বা 2-3 দিনের মধ্যে আপনার কাজ আয়ত্তে আইসা করার কথা, কিন্তু এর পরবর্তীতে আপনি মিস্টেক করতেছেন, আপনারে বের করে অন্য কারো ঢুকাইতে কিন্তু সময় লাগবে না। এই ক্ষেত্রে এইটা চিন্তা করে না যে না ভাষা না জানলেও গালি টালি খায় হইলেও তো কাজ করতে পারবেন, ব্যাপারটা আসলে এমন না। আপনি যদি স্যালারি দিতেছেন আপনার কাজ করার জন্য, আপনি যদি সার্ভ না করতে পারেন আপনারা অবশ্যই বের করে দিব। এখন ওইসব জায়গায় তো এখনো অনেক লোক, যেমন ভিয়েতনামিজদের কথা যদি বলি, কারণ ওই জায়গায় যেহেতু স্যালারিটা মানে আওয়ারলি যে ওয়াইজটা এটা একটু মানে বেশি নর্মাল থেকেও, তো ওই ক্ষেত্রে ভিয়েতনামিজরা নর্মালি ওইসব জায়গায় কাজ করে, ভাষা পারুক আর না পারুক, পারা এগুলো কোনো ইয়ে নাই, ওরা হচ্ছে নর্মালি ওইসব জায়গায় কাজ করে টাকা ইনকাম করে এরপর দেশে চলে যায় ওদের হচ্ছে প্ল্যানই এরকম। সো বাঙালিদের তো একটা ইয়ে থাকে যে জাপান যেহেতু আসছি একটা ভালো পজিশনে, পরবর্তীতে আমি একটা ভালো পজিশনে জব করব বা ইয়ে করব, ওইরকম যেহেতু টার্গেট থাকে, তো ওই ক্ষেত্রে আগানোটাই হচ্ছে বেটার। যেখানে জব করলে বা ইয়া করলে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল আপ হবে বা হচ্ছে আপনি কমিউনিকেট করতে পারবেন, আপনার মানে শাখা প্রশাখা বড় বাড়বো, ওইসব জায়গায় জব করা বেটার। আপনি মনে করেন একটা ফ্যাক্টরিতে জব করলেন, ঢুকলেন সবকিছু চোখ মুখ বাইন্দা ইয়েটিয়া বাইন্দা ঢুকলেন, ঢুকার পরে এই আশেপাশে 15-20টা লোক, ওদের সাথে মনে করেন পুরো বছর কমিউনিকেট করতেছেন, ঠিক আছে, পুরো বছর মানে যতদিন আছেন ততদিন ওই জায়গায় কমিউনিকেট করতেছেন, ওদের সাথে কথা বলতেছেন, তো ওই আর কি মনে করেন যেখানেটা ওইখানে পড়ে গেছে, কোনো ইয়ে নাই। প্রথম দিক থেকে কৌজুতে ঢুকলেও বা কনভিনিতে না চান্স পাইলেও চেষ্টা করা উচিত কনভিনি অথবা রেস্টুরেন্টে ঢোকার। কারণ কনভিনিয়েন্স স্টোরগুলোতে আপনার জাপানিজরা কাজ করে, আর এর থেকে বেশি কাজ করে হলো রেস্টুরেন্টে, এবং আপনি যদি ম্যাকডোনাল্ডসে ঢুকতে পারেন। কারণ এই যে যদি ঢুকেন কনভিনিয়েন্স স্টোরে যখন ঢুকবেন, তখন ও কি করছে আমার কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশন করার চান্স থাকে। দেখা গেল কোন একটা কাস্টমারের সাথে আপনার ভালো সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্ব হয়ে যেতে পারে স্বাভাবিক। এছাড়া যদি আপনি কোনো রেস্টুরেন্টে কাজ করেন, এই যে মোটামুটি ধরেন 80-90% দেখবেন যে জাপানিজ কাজ করতেছে। আবার যদি ম্যাকডোনাল্ডসে ঢুকেন, এই ক্ষেত্রে দেখবেন যে দেখা গেল 95%ই আপনার জাপানিজ কাজ করতেছে। আর জাপানি যে পোলাপানগুলা, ইয়ং পোলাপানগুলা কাজ করে, ওদের সাথে বন্ধুত্ব করা অথবা বান্ধবীও খুঁজে পাওয়াটা, আর ওদের সাথে যখন ইজি
খুঁজে খুঁজে পাওয়া এই যে যার কারণে ওই যে ওইখান থেকে দেখা গেল যে আপনার গার্লফ্রেন্ডও হয়ে যেতে পারে অথবা বয়ফ্রেন্ডও হয়ে যেতে পারে। আইস! মানে আমি ওইটা তো হ্যাঁ এই রে, বুঝে। যদি কোনো মেয়ে থাকে বয়ফ্রেন্ড হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো ওই ক্ষেত্রে দেখা গেল যে না উনি বাইরে যে কথাটা বলছে আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, কারণ হচ্ছে দেখেন আপনি যদি কনভিনিয়েন্ট স্টোরে জব করেন আপনার আশেপাশে যারা থাকবো, খালি যে উনি যেটা বললো ম্যাকডোনাল্ডে করলে সব জায়গায় হচ্ছে জাপানিজরা জব করে, কারণ জাপানিজরা হচ্ছে দেখেন হাই স্কুল উঠলেই কিন্তু ওরা জব করার পারমিট 15 বছর পর মোটামুটি 15-16 বছর পর হাই স্কুল উঠলেই ওরা হচ্ছে মনে করেন পার্ট টাইম জব করার পারমিট পায়। সো অনেকেই আছে যে ওই বয়স থেকে পার্ট টাইম জব করা শুরু করে। তো ওই ক্ষেত্রে দেখা গেল যে আপনি যে জায়গায় জব করতেছেন আশেপাশে জাপানিজ আছে, বা মনে করেন একটু বয়স আপনার থেকেও বড়, সমস্যা তো নাই, ওর সাথে ফ্রেন্ডশিপ হইলো, একসাথে খাইতে গেলেন বা ঘুরতে গেলেন, ও ফ্রি যখন তখন মোটামুটি একটা কনভারসেশন করতেছেন, কথা বলতেছেন, ইয়া করতেছেন, আপনি যেটা পারতেছেন ও কিন্তু ওটা শিখিয়ে দিতেছে। জাপানিজটা কিন্তু আবার এই জিনিসটা অনেক করে, সবাই প্রায় ফোলা মানে বাচ্চা ফোলা হয় না হোক আর বড় ফোলা হয় না হোক, ধরেন আপনি কোনো একটা ভোকাবুলারি পারতেছেন না, আপনি এটা বলতে চাইতেছেন, তখন ও হচ্ছে যদি আপনি Help যে করে। কোনো ভাবে যদি আপনি ওরা বুঝাইতে পারেন যে আমি এটা বলতে চাইতেছি, তখন সে হচ্ছে আপনার মানে শিখিয়ে এক্সপ্লেইন দেয়, করে ভালো করে। হ্যাঁ শিখিয়ে দেয় যে আসলে জিনিসটা এইভাবে। তো ওই ক্ষেত্রেও হচ্ছে মনে করেন যে খালি যে আপনার জব হইতেছে ইয়ে হইতেছে তা কিন্তু না, ধরেন আপনি টাকাও পাইতেছেন, সাথে আপনার হচ্ছে প্র্যাকটিস হইতেছে, জাপানিজ প্র্যাকটিস হইতেছে, ইভেন আপনি হচ্ছে কিছু কিছু ওয়ার্ডও শিখতেছেন, নতুন ওয়ার্ড, তো অনেক কিছুই মানে অ্যাডভান্টেজ, মানে কি বলবো, অনেক কিছুই পাইতেছেন। আর দেখা গেল যে যে কনভিনিয়েন্স স্টোরের কথাটা, ওইটা হচ্ছে দেখা গেল যে কিছু কথাবার্তা হচ্ছে মনে করেন বেসিক কথা বেসিক এগুলোই বলতে হয়। এগুলো যদি আপনি বলতে পারেন না, সারাক্ষণ এইসব কথাই বলবেন যে হাই রে সেমাসে আরিগাতা গোজাইমাস ফুকুরো করিয়াস, আপনার কথা কি আতা তো বেশি মাস্কা। মানে নরমাল কথাবার্তা এগুলো এগুলো হচ্ছে নরমালি হচ্ছে বেশি ইউজ হয়। তো মানে সবার সাথে কিন্তু দেখা গেল যে অনেক কাস্টমার আছে কোনো একটা প্রবলেম হয়েছে বা কোনো একটা কিছু বলতে চাইতেছে, ইয়া করতে চাইতেছে, তো ওই ক্ষেত্রে আসতেছে আপনার সাথে কথা বলতেছে, আপনি যদি কথা না বুঝেন, ঠিক আছে, তখন তো মনে করেন আর কোনো ইয়ে হইলো না। তো ওই ক্ষেত্রে মনে করেন আপনার নিজের ভিতরে একটা ইয়ে আসবে যে না আসলে ওই বুড়ি আমারে বললো, বুড়া বুড়ি আমারে বললো, আমি রিপ্লাই করতে পারলাম না, ইয়া করতে পারলাম না, তখন নিজের ক্ষেত্রেও একটু ইয়া লাগবে, তখন নিজেই হচ্ছে মনে আবার করেন ও যদি মনে করো ওই দোকানের টেনচো অথবা ওনার যারা আছে এদের কাছে কমপ্লেন করলে তাই আমি কিন্তু আবার নিজের জব লেয়ার টানাটানি। ওইগুলা ওইগুলা ফেক না, ওইগুলা হচ্ছে ফ্যাক্ট না আবার ফ্যাক্টও। ওইগুলো খুব কমই আছে আর কি, মানে এই ক্ষেত্রে কারণ যেহেতু আমি আপনার বলি যেহেতু ওনার বা টেনশো যাই বলেন যে মানে টেনশো বলতে হচ্ছে আপনার ওই দোকানের আন্ডার, দোকানটা ওনার আন্ডার যে যাদের তাদেরকে নর্মালি এখানে টেনশো বলা হয় আর কি, ম্যানেজার। তো ম্যানেজার আর কি। তো ওই ক্ষেত্রে সে যেহেতু সে আপনার হচ্ছে ইন্টারভিউ নিয়ে আপনার ঢুকেছে, তো ও তো অবশ্যই জানে ইন্টারভিউতে আপনি কেমন ধরনের নিবন্ধ পারেন বা জাস্টিস পারেন। তো ওই ক্ষেত্রে ও যদি পরবর্তীতে কোনো কাস্টমার যে ওই তো আমার কথাই বোঝে না, এটা নিয়ে হচ্ছে কোনো যদি আপনি কোনো বড় সড়ো ভুল করে ফেলেন, যদি তখন যদি হচ্ছে যে তখন হচ্ছে ফ্যাক্ট করে, কিন্তু ভাষা নিয়ে যে কিছু বললে বলার পরে যে আপনার টেনশন বা আপনার ইয়া এটা দিয়ে কোনো আপনার ইয়া বলবে, এটা কিন্তু না, চান্স কম। Chance আবার কম। টেনশো যদি আমি যে দোকানে কাজ করি এটার মধ্যে টেনশো তাহলে তো কথাই নাই। একবারে চুমা দিব চুমা, এই সৈকতে একটু কাছে আসো তো একটা চুমা দেই। সবাই ধরে ধরে চুমা দিব নাকি। তো তো মেইন এখন হচ্ছে মনে মনে করেন যে যে পার্ট টাইম জবের যে জবের ব্যাপার স্যাপারটা, এখন আসার পরে যদি ছোটখাটো সিটিতে আসেন, দেখা গেলো যে আপনার হচ্ছে প্রথম কিছুদিন ওয়েট করতে হবে 1-1.5 মাসের, অন্তত 1-1.5 মাস যেহেতু আপনি নিজে চলাফেরা করতে পারেন ওইভাবে একটা অ্যামাউন্ট আপনার হচ্ছে নিয়ে আসতে হবে। আর সেকেন্ড অফ অল হচ্ছে যদি পরিচিত কেউ থাকে তাহলে তো বেটার, আর না হলে আপনি যখন স্কুলে আসবেন, স্কুলে আসলেও স্কুল থেকে হচ্ছে আপনার নর্মালি ইন্ট্রোডিউস করবে, এটা তো অবশ্যই করবে, মানে একটু লেট হলেও মনে করেন, কারণ অনেক স্টুডেন্ট আসে সবাই তো আর সিরিয়াল বাই সিরিয়াল করতে হয়। সো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা কি করতে পারেন, যদি স্কুল থেকে শুকাই নিতে পারেন তাহলে হচ্ছে আপনার প্রায় দৈনিকে অফিসে যাইবেন, যাইয়া বলবেন যে দেখ জবের কি অবস্থা, বা কিছুদিন পর পরে যেতে থাকবেন যে আমার একটা জব ব্যবস্থা আমার অবস্থা খারাপ, বা এইসব ক্ষেত্রে এইসব কথাবার্তা বলতে পারেন। তো এইভাবে যদি আপনার ইয়ে না লাগে তাহলে হচ্ছে আপনি নিজ থেকে কিছু মানে এই যে মানে নর্মালি ফোন করার পরে কিছু কথাবার্তা তো এমনি ইয়ে করা থাকে, তো ওইসব কথাবার্তা বইলা মানে নিজ থেকে শিখা তারপর কল করবেন, কল কইরা জাস্ট ইন্টারভিউটি দিয়া দেখবেন, দেখবেন যে আপনার অভিজ্ঞতা হচ্ছে প্রথম দুই একটা একটু সমস্যা হইতে পারে, এরপর ওগুলো ইজিলি ফ্লুয়েন্টলি যাবে, আর হচ্ছে একটা জব ইজিলি হয়ে যাওয়ার চান্স খুবই বেশি। তো ওই ক্ষেত্রে আর কি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর কি, যদি জাপান আসেন যে স্কুল তো আপনাকে ইয়ে করবে কিন্তু একটু সময় লাগে ছোট সিটিগুলোতে। আর সেকেন্ড অফ হচ্ছে যদি কোনো সিনিয়র থাকে, সিনিয়ররা যে সবসময় সবাই মানে ইন্ট্রোডিউস করে দিতে পারে তেমন কিন্তু না, যারা করতে পারে তাদের যে সুযোগ আছে তারা তো অবশ্যই করে দেওয়ার ট্রাই করে, কিন্তু যাদের সুযোগ থাকে না তারা হচ্ছে আসলে যত কিছুই বলেন গালি দেন, ইয়ে করেন, করতে পারে না, এরকম বহুত আছে। এরপরে হচ্ছে মনে করেন নিজ থেকে ট্রাই করা, নিজ থেকে ট্রাই করে একটা জব নিতে পারলে তো সব থেকেই বেটার।
তো এখানে হচ্ছে ছোট ছোট যে সিটিগুলোর কথাবার্তা গেল, এরপরে হচ্ছে বড় সিটিগুলোতে যদি আসেন তাহলে হচ্ছে স্কুল থেকে শোকাই করবে, এটা ঠিক আছে, বাট আপনার শোকাই ইন্ট্রোডিউস করবে, এরপর হচ্ছে নিজ থেকেও তখন হচ্ছে কল টল দিলেন যদি আপনারা একটু ভালো ইনকাম করার ইচ্ছা থাকে, কারণ বড় সিটিগুলোতে এক্সপেন্সও বেশি। তো ওই ক্ষেত্রে আরেকটা মনে করেন 2-3টা জব নিয়ে নিলেন নিজ থেকে, কারণ ওইখানে হচ্ছে যে যদি ইংলিশ পারেন, যেহেতু বড় সিটিগুলোতে ফরেনারও অনেক, ইংলিশ পারলেও কিন্তু মোটামুটি ভালো একটা জব করার মানে জব পাওয়ার চান্স আছে। আর জাপানিজ তো ওইখানে আস্তে ধীরে হয়ে যাবে, বুঝেন নাই, জব করতে করতে। সো এই জিনিসগুলো মাথায় রেখে আর কি জাপানের মানে জবের ব্যাপারটা চিন্তা করা উচিত। চিন্তা করা উচিত। এই জায়গায় আরেকটা মজার জিনিস বলছে, আমরা বাংলাদেশ থেকে যখন আসি তখন আমরা চিন্তা করি যে আসলে 1 মাসের থাকা খাওয়ার খরচ নিয়ে এলেই না। আমার মতে মিনিমাম 1 মাস, আপনি যদি সম্ভব থাকে আরেকটু বেশি 2 মাস 3 মাস এটা নিয়ে আসেন। কারণ কি, আপনি যখন এই জায়গায় আসবেন, দেখা গেল সৃষ্টিকর্তা না করুক কোনো কারণে 2 মাসেও জব হলো না, আপনার প্রত্যেক মাসে দেখবেন যে 30-40-50 হাজার ইয়েন আপনার খরচ হইতে আছে। হ্যাঁ, প্রথম দিক থেকে আপনি যদি ডরমেটরির ফি বাংলাদেশ থেকে দিয়ে আসেন, এই ক্ষেত্রে আপনার ডরমেটরির ফি বলতে বাসা ভাড়া দেওয়া লাগতেছে না, কিন্তু আপনার গ্যাস বিল, কারেন্ট বিল, খাওয়া দাওয়া এগুলো দেওয়া লাগতেছে। হ্যাঁ, তো এগুলো মিলে মোটামুটি আপনার দেখা গেল 30-40 হাজার ইয়েন। এরপরে প্রথম দিকে আসলে অনেক কিছু কেনাকাটা লাগবে, এর বাবদ মোটামুটি একটা ভালো খরচ আছে। দেখা গেল প্রথম 2 মাসেই আপনার 1-1.5 লাখ টাকা খরচ হয়ে যাইতে পারে। আপনি যদি ধরেন 2 মাসের 3 মাসের ব্যাকআপ নিয়ে আসেন, আপনার 100টা কম, কিন্তু আপনি নিয়ে আসেন মনে করেন 15 দিনের খরচ অথবা 1 মাসের খরচ, অথবা আপনি কোনো টাকাই নিয়ে আসলেন না, আপনার ফ্যামিলি অথবা আপনি কারোর সাথে যোগাযোগ করলেন যে পরিচিত একজন আছে, আসার পরে এ আমারে টাকা পাঠাবে, এই কিন্তু চাইলে কিন্তু সাথে সাথে টাকা পাঠাইতে পারবে না, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট হাবিজাবি করতে, ডকুমেন্ট করতে 1-2 সপ্তাহ সময় লেগে যাবে। যদি কাছাকাছি থাকে তাহলে তো হ্যান্ড টু হ্যান্ড দেওয়া যায়, এটা হ্যান্ড টু হ্যান্ড দেওয়া যায় বা পরিচিত কেউ থাকে এর মাধ্যমে দিতে পারে। দূরে থাকে তাহলে তো জিনিসটা আসলে একটু মানে অবশ্যই এখানে ভাই কথা আছে, আপনার অ্যাকাউন্টে যে পাঠাইতে হবে তা কিন্তু না। নরমালি ধরেন আপনার কোনো সিনিয়র আছে, সিনিয়রের অ্যাকাউন্টেও পাঠাইতে পারে, কিন্তু এটা হচ্ছে আপনার সিনিয়র কেমন ট্রাস্টেবল ওইটার উপর ফ্যাক্ট করে। আসার পরে হচ্ছে অনেক কলেজের উপর ডিপেন্ড করে, অনেক কলেজ দেখা যায় যে আসার পরে হচ্ছে 1 সপ্তাহের ভিতরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ইয়েটিএ খুলে দেয়, কিন্তু অনেক কলেজ আছে একটু সময় লাগে, যে স্টুডেন্ট বেশি তো একটু সিরিয়াল বাই সিরিয়াল যাইতে হয়। ওই ক্ষেত্রে আপনার 1 সপ্তাহ যে আপনি যদি পকেটে কোনো টাকাই না থাকে, আপনি যে 1 সপ্তাহ ইয়ে করবেন, এই 1 সপ্তাহ কিভাবে আপনি কাটাবেন? আপনি কি পানি খেয়ে শুধু থাকবেন? আসলে ওই জিনিসটাও মাথায় রাখতে হবে। তো আর জাপানিজরা ভাই স্কুল হচ্ছে আপনাকে খাবার দাবার যদিও দেয়, মনে করেন হ্যাঁ দিল, তো এই ক্ষেত্রে আমরা মুসলমান যারা, নরমালি আমরা মুসলমানদের কথা বলি, তো হালালের একটা ব্যাপার স্যাপার আছে, একটা ব্যাপার স্যাপার আছে, তো ওইগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হয়। কারণ স্কুলে তো তখন তো আপনি বুঝাইতে হবে যে আমি হালাল ছাড়া খাবো না, আমি মুসলমান, এই জিনিসটাকে আপনি বুঝাইতে পারবেন তখন তো ভাষা লাগবে, তখন তো ভাষা লাগবে। আর যদি ইংলিশ বলার মতো কোনো টিচার থাকে, চান্সটা খুবই কম, যদি থাকে তাহলে তো কপাল ভালো, ইংলিশে করতে পারলেন, এক্সপ্লেন করতে পারলেন, তাহলে তো এটা বেটার, কিন্তু থাকার চান্স খুবই কম আছে। তো অবশ্যই এখন হচ্ছে জাপানিজ স্কুলগুলোতে ফরেনার টিচার অনেক ঢুকাইতেছে, সো ওই ক্ষেত্রে অনেক ফরেনার আছে যে একটু একটু ইংলিশ বলতে পারে, বাট ও একবারে ভাষা পারে না, গুগল ট্রান্সলেট ইউজ করলো, এখন ইন্টারনেট যেটা আছে গুগল ট্রান্সলেটর আছে, তো ওই ক্ষেত্রেও আসলে অনেকগুলো, তো ওই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো আপনার নরমালি মাথায় রাখতে হবে। অন্ততপক্ষে মনে করেন আপনার সিনিয়র আছে, আপনার ভাই হচ্ছে আপনাকে টাকা পাঠাইবে বা কেউ আছে সেম এলাকায় হলে ওকে, বাট অন্য আপনি এলাকায়, ও হচ্ছে অন্য এলাকায়, ওই ক্ষেত্রে হচ্ছে একটু সমস্যা। তো অন্ততপক্ষে কিছু হইলো যে হ্যাঁ জাপান থেকে দিবে, তো কিছু হইলো আপনি নিজের পকেটে করে নিয়ে আসাটা বেটার। আমি সেম এলাকায় থাকলেও বা ওই গাক্কতে পরিচিত অনেক লোকজন আছে থাকলেও জব যে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে হয়ে যাবে এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। এইটা আপনার যদি ধরেন যে এজেন্সির মাধ্যমে আসবেন বা যাদের মাধ্যমে আসবেন, এরা আপনার খুব বড় করে জোর দিয়ে বললো যে ওই জায়গায় আমার স্টুডেন্ট আছে 50 জন, অমুক আছে তমুক আছে, এইটা আসলে বাংলাদেশে বসে বলাই সম্ভব, ওই যে হইলেও হয়ে যেতে পারে, কিন্তু যে হবে এটার কোনো গ্যারান্টি নাই। ইএমআর আর কি বুঝেন নাই, যে ওরা হচ্ছে আপনার আপনি যদি ওদের ওইখান থেকে আসেন তাহলে ওদের তো ইনকাম, তাই না, ওদের তো লাভ, একটা স্টুডেন্ট যদি পাঠাতে পারে অনেক টাকা, সরি মানে ভিতরের কথা বলে ফেললাম না। এই জায়গায় ফিনান্সিয়ালের ব্যাপারটা নিয়ে আরেকটা কথা আছে, আপনার যদি ফিনান্সিয়াল ব্যাকআপটা না থাকে, দেখা গেল 1 মাসেও জব পাইলেন না, এই ক্ষেত্রে ওর কিন্তু খরচ প্রত্যেকদিন কম বেশি হইতে আছে। যখন টাকা শেষ হয়ে যাইব, দেখবো যে আগামী মাসের আমার বাসা ভাড়া না লাগলেও খাওন খরচ, গ্যাস, পানি, এই খরচগুলো দেওয়া লাগতে আছে, ওদিকে আমার জব নাই, আর মাথা কিন্তু এমনি পাগল হয়ে যাবে। আবার অন্য একটা ব্যাপার হইলো, এই যে একটু আমরা বলতেছিলাম যে আপনি কিন্তু চাইলেও অনলাইন থেকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা কল দিতে পারেন,
প্রথম দুই সপ্তাহ ধরেন কিন্তু আপনি সিম আপনার ব্যাংক কার্ড হবে না, ব্যাংক কার্ড না হলে আপনি সিমও কিনতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি অন্য কারো ফোন দিয়ে যে কথা বলবেন এর চান্স খুব কম। হ্যাঁ, তো এইসব ব্যাপারগুলো আপনাদের আসলে চিন্তা করা উচিত। কারণ আমরা একটা টাকা পয়সার ব্যাপারে আহি, তুমি বাংলাদেশ থেকে আমরা যারা জব টপ টুকটাক করে, এরা আশপাশে যারা দেখি যারা ফার্স্ট ক্যাটাগরি জব করে না, এরা মোটামুটি সেকেন্ড ক্যাটাগরি বা থার্ড ক্যাটাগরি যারা জব 15,000 20,000 25,000 বা 30,000 এর মধ্যে আপ ডাউন করতেছে। তো তুমি প্রথম যে মাসে বেতন পাইছো কয় টাকা বেতন পাইছো? এখন আপনি এখন যে ইনকাম বেশি হলে খরচ বেশি স্বাভাবিক। না, তুমি প্রথম যে জবটা জাপান আসার পরে প্রথম মাসের যে স্যালারি এটা কত পাইছিলা? প্রথম মাসের স্যালারি কত পাইছে? 80,000 ইয়েন মতো। আমি পাইছিলাম মনে হয় তোমার 76,000 টাকা। এর আগে 70,000 টাকা নাকি ইয়েন? ওই 76 টাকা বলতে 76,000 ইয়েন। তো ওই সপ্তাহে মনে হয় আমি 6 দিন বা 7 দিন কাজ করছিলাম। হ্যাঁ, নাইট শিফটে। তো 76,000 টাকা যখন 76,000 ইয়েন যখন আমি স্যালারি পাইছি, 6 দিনে মানে 7 দিনে 80,000 টাকা পাইছে। মানে 80,000 ইয়েন পাইছে 7 দিনে। কি যে খুশি লাগছিল রে ভাই, এত টাকা দিয়ে আমি করুন কি। প্রথম স্যালারি যখন পাইছিল তখন এর অনুভূতি কি তোমার মনে আছে? তোমার ফিলিংসটা কি? কোনো অনুভূতি ছিল না। দূর সত্যি কথা বলতে যেটা, কারণ হচ্ছে দেখেন, জাপানে আসমু তখন তো অনেক কিছুই হচ্ছে সার্চ মার্চ গুগল করা ইয়া করা। তো এটা তো নরমাল, জাপানের জন্য এটা নরমাল। 60,000 টাকা জাপানে এক সপ্তাহে শেষ হয়ে যায়। তো এটাও জানতে পারতাম। তো যেহেতু আইসা দেখছি যে মনে করেন যে আপনার যেমন ইনকাম খরচ তেমন, ওই ক্ষেত্রে আসলে 60,000 টাকা পাই আমি লাফালাফি করবো তেমন কিন্তু না, লাফালাফি করি না, তবে মনে করো যখন মানে ভালো লাগছে নিজের খুবই ভালো লাগছে। ফার্স্ট ইনকাম এবং অ্যামাউন্টও পুরো বাইরে মানে অনেক বড় মনে হচ্ছে। যারা ফার্স্ট ক্যাটাগরি জব তাদের থেকেও মানে 7 দিন জব করে তাদের থেকেও ডাবল স্যালারি পাইছে, এরকম একটা মানে ইয়ে আসছে। তো ওইটা আসলে নরমাল কথা যে ভাই যে স্যালারির কথাটা আসলো, ধরেন আপনি পার্ট টাইম জব করেন, দিনের বেলা পার্ট টাইম জব করলে আমরা এখন যে সিটিতে আছি 1000 কত এখানে? 1070 টাকা। 30 না 70 দিনের বেলা। আমি রাতের বেলা না, এখন তো বাড়ছে 1070 টাকা। বাংলাদেশে যেমন পার দিন হিসাবে স্যালারি দেওয়া হয়, জাপানে মোটামুটি পার্ট টাইম যে জব এগুলো ঘন্টা হিসাবে স্যালারি দেওয়া হয়। তো জাপানের 2025 সালের লাস্ট আপডেটের স্যালারির হিসাব হলো কানাগাওয়াতে 1 ঘন্টার মিনিমাম স্যালারি হলো 1162 টাকা, ওসাকা হইলো 1114, সাইতামা হইলো 1078 টাকা, আইচিকান হইলো 1077, চিবা হইলো 1076, কিয়োতো হইলো 1023 টাকা, ফুকুওকা হইলো 930 টাকা, আকিতা হইলো 951 টাকা। তো মোটামুটি ধরেন এভারেজে 1000 টাকার মতো ঘন্টা পার ঘন্টা স্যালারি যদি দিনে কাজ করে। আবার রাত হইলো রাত 10টা থেকে 25%, রাত সকাল 5টা পর্যন্ত, এখানে আবার 25% বাড়ে। আবার এটা ডিপেন্ড করে আপনি ধরেন কোন ধরনের কাজ করতেছেন এর উপরে। ধরেন একটা এলাকার মিনিমাম চার্জ হইলো ধরেন 1050 টাকা, কিন্তু আপনি যেই কাজ করতেছেন দিনে ওর চার্জ 1300 টাকা হইতে পারে, স্বাভাবিক, এটা ডিপেন্ড করে। তবে ওই যেই একটু আগে যে তালিকাটা বললাম, সরকারের রুলস অনুযায়ী এর কম আপনারা কেউ দিতে পারবে না প্রতি ঘন্টা হিসাবে। এই আর কি অবস্থা। এইগুলো তাহলে তোমার ফ্যাক্টরির কাজ, এখন কনভেনির কাজ। তো কনভেনির কাজে যে মনে করো ওকে কুসামা বা কাস্টমার যে হ্যান্ডেল করো, এমন কি মজার কোনো ঘটনা আছে যেটা তুমি শেয়ার করতে পারো? মজার ঘটনা তো নাই, কিন্তু মানে খারাপ ঘটনা। আচ্ছা, খারাপ বলো তাহলে, কারণ মানুষের খারাপ কিছু শুনলে আমাদের ভালো লাগবে। নরমালি আছে না কিছু, মনে করেন যে জিচান মানে বুইরা আহে আইয়া মনে করেন যে মানে কি বলবো, হ্যাঁ কি বলতেছে, মনে করেন যে হাতে মনে করেন আছে না বাংলাদেশে কিছু বুড়া টুরা আছে যে নরমালি এমন ভাবে কথা হয়ে বোঝাও যায় না, ঠিক আছে? তো নরমালি আইসা বলবো আপনি বুঝতেছেন না, আপনি বুঝতেই পারতেছেন না কি বলতেছে। বা মনে করেন হ্যাঁ সিগারেট লাগবো, তাবাকো ছোদাই মনে করেন তারপর একটা সিগারেট দিয়ে। আমি এখন জাপানে তো সিগারেটের এত পরিমাণ মানে আইটেম, এখন কোনটা দিব আমি তো ওরে জিজ্ঞেস করতে হবে, তাই না? আপনি জিজ্ঞেস করলেন মানে কোনটা লাগবে তোর, কত প্রকার টাইপ আছে এটা আপনার একটা ধারণা দেয়। যেমন আমি এখন যে কনভেনিতে কাজ করতেছি, ও 7 এ কাজ করতেছে, আমি এখন 7 এ কাজ করতেছি। আমার দোকানে এখন মোটামুটি 273 টাইপের সিগারেট আছে, তার মধ্যে আরো অনেকগুলো। এই আর কি। তো ওই ক্ষেত্রে মনে করেন না ঘুরে মনে করেন আপনি আবার কইলেন ইয়া করলেন, ঘুরে কি করিয়েছে আপনি নিজেও বুঝতেছেন না, বা এরকম হচ্ছে অনেক মানে কাস্টমার আসে। তো ওইগুলো হচ্ছে মনে করেন নিজের
যদি দিনের প্রথম জবে ঢুকার পরে যদি এরকম কাস্টমার আসে তাহলে তো পুরো দিনটাই বেকার, মানে মন মেজাজ খারাপ হয়ে যায়, খিটখিট হয়ে যায়। তো অনেক কাস্টমার আছে মনে করেন ফরেনার দেখলে ফরেনারদের কাছে আসতে চায় না, ঠিক আছে, ওরা হচ্ছে জাপানিজ খোঁজে। তো ওইটাও হচ্ছে আবার ইয়ে আছে, আবার কিছু কিছু আছে যে ফোনটারে ধরবো, ধইরা কানের মধ্যে বইরা হেডফোন দুটা বইরা আপনি জিজ্ঞেস করতেছেন কোনো কিছু শুনতেছে না, আচ্ছা মাল রাখছে, আপনি জিজ্ঞেস তোর পলিথিন লাগবে, তোর এই করবি সে করবি, হ্যাঁ 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 সব হাই হাই করবো। কিন্তু যখন আপনি সবকিছু করে মনে করেন পেমেন্ট হয়ে গেছে, তখন কিন্তু পলিথিন দিলে গেলে আমার এটা দরকার নাই, এটা দিলে গেলে আমার এটা দরকার নাই, তখন তো আপনার কেমন লাগবো, তখন তো আপনি ফিলিংসটা বোঝেনি। তো এগুলার বলার মতো না। তো এরকম বহুত বহুত কাস্টমার আহে, আবার অনেক সময় অনেক কাস্টমার ভালো কাস্টমার আহে, আমি আমি কোনোদিন পাই নাই আর কি ভাই। অনেকে নাকি একটা টাকা দেওয়া যায়, টাকা দেওয়া যায়, আবার ইয়ে দেওয়া যায়, আবার হচ্ছে এটা ওইটা কিনে দেওয়া যায় নাকি শুনলাম, কিন্তু ভাই আমি আসলে কোনোদিন পাই নাই। আমাদের কাছে আমাদের কপাল খারাপ, জানি না, আমাদের কাছে সব ওই সব টাইপের আয়, বুঝেন নাই? না ওই টাইপের আহে। আবার আমি যে জায়গায় জব করি ওই জায়গায় কিন্তু খুবই সুন্দর বিউটিও আসে, মানে ভিউ সরি ভিউ আবার দোকানের মধ্যে কেমন হয় ভাই? বোঝা করলো কেটে দিয়ে দোকানের মধ্যে ভিউ আহে। তো এই জায়গায় ওর খারাপ এক্সপিরিয়েন্সের লগে যারা কোম্পানিতে কাজ করে মোটামুটি সবার এগুলা মিল মোটামুটি হইব। কারণ কি কিছু কিছু লোকজন আসে যেগুলো আসলে আজাইরা, ওরা ফরেনারদের দেখলে ওদের অ্যালার্জি ওঠে, ওদের চুলকানি শুরু হয়। আমি আপনার একটা আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি জব থেকে বের হইয়া মনে করেন রাস্তা দিয়ে হাঁটে যেতেছি, এক বুড়ি হঠাৎ করে কি একটা বললো আমি খেয়ালও করি না, আমি বুড়ির দিকে তাকাইছি, আবার বুড়ি আমার দেখে আচ্ছা গায়ে মানে ফরেনার ফরেনার বাইরেও আমাদের যখন থেকে বাইরেও আমার এইভাবে বলতে থাকে, যখন থেকে বাইরে আছে যখন থেকে বাইরে ওই ঠিক এটা স্টেশনে একে সানো এরা। এরপরে তো এইসব পাগল ছাগলের কথা কান দিয়ে লাভ আছে, আমি আমার মতো হাইটে গেছি। এইসব এইসব মানে এরকম বহুত আছে। প্রথমে জাপানিজ মনে করে মনে করেন কিছু একটা বলছে, আবার পরবর্তীতে যখন দেখছে যে ফরেনার ফরেনার দেখে তখন হচ্ছে আপনার বলতেছে জাপানে কেন আসছস, আমাকে সবকিছু তোরা নিয়ে চলে যেতেছস, যখন থেকে বের হ, যখন থেকে চলে যা, এইসব টাইপের কথাবার্তা আর কি। তো এইসব 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 টাইপের লোক দেখলে হচ্ছে অ্যাভয়েড করাই ভালো, চলে যাবে বাস নর্মাল নর্মাল জিনিস। তো ওই ক্ষেত্রে আসলে যে আপনি ওই মহিলার জায়গায় করবেন তুই কি কইতে চাস তোরা, মানে এসব এসব বলে যে আপনি ইয়ে করবেন, এরকম জিনিস আসলে জাপানে চলে না। জাপানে হচ্ছে আপনি মুখে যত কিছু বলতে পারেন কিন্তু হাত উঠেলে কাহিনী খাতাম, আপনি শেষ, লাল বাতি জ্বলে যাইবো। জাপানে এটা আসলে খুবই ইয়ে করা। কোম্পানিতে তোমার আরেকটা সময় আমার খুব মজা লাগে, ধরো এই জায়গায় হলো 20 বছরের নিচে সিগারেট বা তোমার অ্যালকোহল টাইপের এগুলো কিছু বিক্রি করা যাবে না। এখন এক পোলা এলো, ওর বয়স হইলো হয়তো বা ধরেন 19 বছর, 6-7 মাস হয়েছে, এখন তো 20 বছর হয় না, বা আরো কম, ধরো 16 বছর বা 17 বছর বেশি, একটু বয়সটা মানে স্বাস্থ্য কাস্ত ভালো, দেখতে মনে একটু বয়স্ক বয়স্ক ও আয়া। কিন্তু আমরা যারা হয়তো 2-3 মাস কাজ করছে কিন্তু মোটামুটি দেখলে বুঝে লাগবে যে এই ছেলের বয়স কত হইতে পারে। আইসা এমন একটা ভাব করবো যে ওই সিগারেট তুই আমার দে। পরে যখন ওরে কই মিগুন সময় চোদাই বা মিগুন সময় মিশে কুদা চাই, ও এমন একটা ভাব করে মিগুন সময় একটা না তোর আমি 5টা দেখাইতেছি, ঠাস করে বের কইরা মানি ব্যাগটা বের কইরা খুঁজে 1-2 মিনিট খুঁজার পরে মাথা ধরে শুয়ে আছেন ওয়াসুরি মাস্তা, মানে ভুলে গেছি নাই। এই 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 1-2 মিনিটের কাহিনী আমার কাছে খুব মজা লাগে। মানে ও এমন একটা ভাব নিছে কি করছ, এইসব আইডেন্টিটি কার্ড আমার কাছে কত আছে, তোর কয়টা লাগবো? ভাই জাপানিজরা বাইকে আছে সিগারেট, জাপানে পুরুষ মহিলা প্রায় সবাই সিগারেট খায়, আর তো কোনো 2-1% হয়তো খায় না, প্রায় সব সিগারেট খায় পুরুষ বলেন। গত সপ্তাহে সুন্দর একটা মাইয়া আইছে, তো একটা সিগারেট নিছে, সিগারেট নিয়ে বাইরে বাইরে খাইতে আছে। পরে আমার লগে যে কোহারা কাজ করে ওরে জিগেলাম, কোহারা খাওয়াই নি নান দে তাবাকু সত্যেরও। পরে কয় যে এই কিন্ন থামে দেশো। মানে অ্যালকোহল বা আপনার তাবাকু জাতীয় জিনিসের এই জায়গায় আপনার জেইকিন বেশি। হ্যাঁ, তো কিছুদিন আগে আপনার জাপানে এই রিলেটেড ধরেন ট্রোলের মতো হয়েছিল যে জাপান সরকার চলতেছে এই ট্যাক্সের উপরে, যার কারণে জাপান সরকার এবং জাপানটা আরো উন্নত করার জন্য জাপানের মানুষজন সিগারেট বা ওসাকে বেশি পরিমাণে খাইতেছে। পাগল না এগুলা? আপনার এইসব কথা পাগল মনে হয় না? উপরে গালে দিতেছি ভাই, সরি। মানে আপনি জাপানে আসলে আপনার অনেক কিছু এমন মনে হবে যে আসলে এটা কি করতেছে ভাই, এটা কি পাগল, এটা এইভাবে কেন করতেছে, মানে আপনার মনে হইতেই পারে। তখন হচ্ছে সুন্দর মতন দেখে একটা গালি দিবেন, গালি দিয়ে চলে যাবেন, শেষ কাহিনী খাতাম। কারণ আপনি ওদেরকে যতই বুঝাইতে চান, যতই ইয়ে করেন, কোনো ইমপ্রুভ হবে না, সেম। তবে ও যে কইল খারাপ কপাল,
কোনো ভালো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার ভালো এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা জাপানে আপনার রেস্টুরেন্ট বা কনভিনিয়েন্স স্টোর বা যেই সব জায়গায় আপনার কোনো সার্ভিস প্রোভাইড করতেছে, এই যে খুশি হয়ে টাকা দেওয়াটা দামে, মানে টাকা দেওয়া যায় না, এটা রুলস অনুযায়ী যায় না বা ওদের কালচার অনুযায়ী এটা ঠিক না। কিন্তু আমি কিন্তু এটা অনেক পাইছি, অনেক পাইছি বলতে অনেকবারই। ওই লই আবার পকেটে করে হ্যাঁ। খারাপ এক 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 আন্টি আছে, আন্টি বয়স ধরো স্টেপ আন্টি নাকি 50 যাই হোক যাই হোক, এ আমার আইলে যখনই আইবো আমার কিছু না কিছু নইমনে কিনতে ও দেবো। মাই গড এরপরে পছন্দ মাইয়াটাই আছে আন্টির, আবার আপনার সাথে কি বিয়ে দেওয়ার কোনো আরে plan আছে? আমি তো রাজি রে ভাই, মেয়ে ছোট, কবুসে কি পাইবো ও এটা সমস্যা নাই। এরপর আরেক বুড়া তোমার দাদি আছে, ও আমারে তোমার এই পহেলা বৈশাখের দিন, পহেলা বৈশাখের দিনে 5,000 টাকা ছে। ও মাই গড আর এছাড়াও আরো মনে করো অনেক ভাই আমারে কেন দেয় না ভাই, আমার কে চাই সাথে তোরা, আমি সব রাইখে দিব ওটা দেওয়ার কাহিনী কি, ধরো ওর আমি ব্যাগটা দিলাম যে ফুকুর এই তো অনেক সীমা সেটা কয়ে আমি ব্যাগটা ওরে দিলাম, ও যখন ব্যাগটা নিতে আসে হাতের মধ্যে টাকা, যে মনে করো যখন মামা বাড়িতে অথবা নানু বাড়িতে নানি যেমন আস্তে করে হাতের মধ্যে পরে দিতে হবে তোর মায়ের যেন না দেয় টাকাটা লো, এমনি দিয়ে দিত না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এমনি যাতে আলাদা ক্যামেরা না রাখতে দেয় হবে। এমনি আমি কই, খোরা ঘরে না চাই আরিগাতো এনে কই ওরে টাকা, আমি তো ক্যামেরা করে না থাকলে তো আশপাশে না থাকলে টাকা তো পকেটে লয়ে লইতাম, দাদি নাতনি টাতনি নাই জিগাইতে পারছে পরে আমি যাই হোক, এরকম আমার সাথে যে সেম ক্লাসে আমরা যে একসাথে পড়ি, ওই বাংলাদেশি ছেলে, ও নাকি যে জায়গায় জব করে ওই জায়গাও নাকি সেম, ওরে নাকি টি শার্ট আইনা দেয়, এই আইনা দেয়, ওই আইনা দেয়, মানে খাবার দাবার আইনা দেয়। তারপরে মানে কি একটা অবস্থা ভাই, খালি ওরে পারে, আমাদের কপাল কি খারাপ। তাহলে ব্যাপারটা কি হলো, যারা আসলে ভালো মানুষ তাদেরকে মানুষজন পছন্দ করে, আর যারা হইলো আজেরা এদেরকে মানুষজন যে গালি দেয়, এই তুই বের হয়ে যা, তুই এই দেশে আইসিস কি হলো। ভাই এখানে ফ্যাক্ট হচ্ছে ওরা যে জায়গায় জব করে ওরা হচ্ছে একটু মানে ভিতরে এলাকা টাইপের, আর আমি যে জায়গায় জব করি ওই জায়গায় 2 মিনিট খাড়ায় কথা বলার সময় নাই, কাস্টমার এসে কাস্টমারের কতক্ষণ মাইরা বাইর করবো আমারও চিন্তা থাকে, মনে করেন এমন অবস্থা থাকে যে, তো ওই কারণে হচ্ছে এখানে একটা ফ্যাক্ট, তখন একটা চান্স খুবই কম আমার জায়গায় হয়তো হয়তো এর পরবর্তীতে কথা বলার I don't চান্স know, কম থাকলেও তোমার মনে করো মানুষের সাথে ব্যবহারই এটা একটা পরিচয়। আচ্ছা, ব্যবহার করতে- আপনি বলতে চাইছেন আমার ব্যবহার খারাপ, ঠিক আছে আমার ব্যবহার খারাপ, জাপানিদেরকে গালি দেওয়া বলে, এগুলো পাগল। আচ্ছা, জবের ব্যাপারে অনেক কথা হলো, এখন মোটামুটি তুমি তুমি এই গত মাসে তোমার স্যালারি কত পাইছো? না ওইটা তো বলা যাবে না। গত মাসে স্যালারি পাইছে 3,20,000। ওই শুধু ফাঁকা কথা বলে, কি সব ফাঁকা কথা বলে, না 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 ওইরকম না। মনে করেন মানে আছে আর কি একটা এমন। আচ্ছা, তাহলে ধরো আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন শেয়ার না করলেও, ওই অ্যামাউন্টে না বললেও, মোটামুটি এই জায়গায় তোমার স্টুডেন্ট অবস্থায় সরকারি রুলস অনুযায়ী সপ্তাহে কাজ করতে পারে 28 ঘন্টা। তো সপ্তাহে 28 ঘন্টা কাজ করলে ওর এলাকা ভিত্তিক, একটু আগে যেটা বললাম যে 951 থেকে শুরু করে আপনার 1150 বা 1153 একটা অ্যামাউন্ট বলছিলাম, তো এভারেজে যদি ওর দিনের স্যালারি হয় তাইলেও কিন্তু 28 ঘন্টায় সপ্তাহে যদি কাজ করে ও মোটামুটি 28,000 টাকা পাইতাছে। তো 4 সপ্তাহে দেখা গেল আরো 2-1 দিন বেশি পায়, মোটামুটি 1 লাখ টাকা পাবে। এর পরবর্তীতে 1 লাখ টাকা বলতে 1 লাখ ইয়েন, 28 ঘন্টা নরমালি যদি করে তাহলে হচ্ছে আপনার 1,20,000 ইয়েন নরমালি আসবেই। 28 ঘন্টা যদি ঠিক মতো কইরা এখন মাসে অন্তত কইরা আসবেই, এটা আপনার স্যালারি। এই যে কাহিনী আছে, এখন দেখা গেল 28 ঘন্টা সরকারি রুলস থাকলো, আপনি যে জায়গায় কাজ করতেছেন এই জায়গায় প্রত্যেক সপ্তাহে গোনায় 28 ঘন্টা দিব, ব্যাপারটা কিন্তু আসলে সব জায়গায় এমন না। অনেক জায়গায় হইতে পারে যে না তোরা 27 ঘন্টা দিতে আসি, 28 ঘন্টা দিতে আসি, 25 ঘন্টা দিতে আসি, 24 ঘন্টা দিতে আসি, এটা আসলে অনেক কিছুর উপরে ভেরি করে, আপনি কোন জায়গায় কাজ করতেছেন, কি ধরনের কাজ করতেছেন এর উপরে। মোটামুটি যদি আপনি কাজ করেন তাহলে দেখা গেল আপনার এক মাসে আপনি যদি রুলস অনুযায়ী কাজ করেন তাহলে আপনার 1,10,000, 1,15,000 বা 1,20,000 এমন মোটামুটি একটা অ্যামাউন্ট চলে আসে। এই অ্যামাউন্টটা শুনে কেউ খুশি হওয়ার কোনো দরকার নাই। না না, আস্তে এগুলো আসবে। আবার দেখা গেল ও যদি ধরেন, এটা বললাম দিনের হিসাব, আবার যদি এই 28 ঘন্টা করে ও যদি রাতে কাজ করে তাহলে কিন্তু মোটামুটি ওর 1,50,000 60,000 চলে আসবে। হ্যাঁ, এটা গেল তোমার 28 ঘন্টার হিসাবে। এখন কেউ যদি মনে করো ওভারটাইম করে, হ্যাঁ ওভারটাইম হচ্ছে, আচ্ছা ওভারটাইম করার আগে একটা কথা বলে দেই, ওভারটাইম কিন্তু ভিসার ক্ষেত্রে অনেক প্রবলেম করে। সো হচ্ছে এটা হচ্ছে মানে
না করাটাই বেটার। হ্যাঁ, এটা ডাইরেক্টলি ব্যাংকে যদি ঢুকান, এইটা আমরা একটু পরের দিকে আসতেছি, এগুলো আছে আমাদের লিস্টে আছে। তো এই ক্ষেত্রে যদি ও 28 ঘন্টা ওভার কাজ করে, ধরো কেউ 40 ঘন্টা 45 ঘন্টা, আমি এখন মোটামুটি ধরেন 50 ঘন্টা একটু কম, 45 ঘন্টা একটু বেশি কাজ করি, টাকাও আর কি। তো ধরেন আপনি যদি মোটামুটি 45 থেকে 50 ঘন্টা কাজ করেন, আপনি যদি দিনেও কাজ করেন, এই ক্ষেত্রে আপনার মোটামুটি স্যালারি কিন্তু 2 লাখ টাকার মতো চলে আসবে। 2 লাখ টাকা বলতে যেগুলো টাকা বলতেছে আপনি এগুলো একটু ইয়েন ধরে নিয়েন, জাপানিজ ইয়েন। তো মোটামুটি আপনি যদি 45 ঘন্টা কাজ করেন, আপনার মাসে মোটামুটি 2 লাখ টাকা আপনি স্যালারি পাবেন। এটা আরামসে, কিন্তু কম বলে ফেললেন না। এটা আসলে ভেরি করে, আমি মনে করো কোম্পানির কথাই বললাম। এখন যদি আমি কোচুতে কাজ করতাম 45 ঘন্টা, তাহলে আমার কিন্তু 2.5 লাখ প্লাস আসবে। হ্যাঁ, দেখা গেল আপনি 45 ঘন্টা ঘন্টা যদি আপনি দিনের বেলার কথা হ্যাঁ বলছেন। দিনের কথা বলছি। আচ্ছা, দিনের বেলা বলতে আসলে 10-20 এরকম। হ্যাঁ, 2 এর আশপাশ থেকে 10,000 টাকা আপ ডাউন, 10,000 কম এমন আপ ডাউন হতে পারে। হ্যাঁ, এই জায়গায় যারা মনে করো এখন 2 লাখ টাকা শুনে খুশি হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু মোটেও আসলে এমন না। আর যদি কেউ 45 ঘন্টা অথবা 50 ঘন্টা কাজ করে, ওর মিনিমাম প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করা লাগতেছে। দৈনিক 6 ঘন্টা করে যদি কাজ করে, 7 দিন 6 7 42 ঘন্টা সম্ভব না। তাহলে কয় ঘন্টা? 7 7 49 ঘন্টা। প্রত্যেক দিন ও 7 ঘন্টা কাজ করা লাগবে যদি আপনার 2 লাখ টাকা স্যালারি পাইতে হয়। আবার ক্লাস, হ্যাঁ, এই জায়গায় আবার অনেকগুলো কাজ আছে। যেমন আপনার ক্লাস, যদি আপনি স্টুডেন্ট থাকেন বাধ্যতামূলক আপনার ক্লাস করতে হবে। হ্যাঁ, কারণ পার্ট টাইম যদি স্টুডেন্ট ছাড়া করতে আবার পারেন না। হ্যাঁ, আবার স্টুডেন্ট হইতে হবে। ক্লাস কিন্তু মোটামুটি ওর প্রত্যেকদিন 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা হইতে পারে। এগুলো আসলে গাক্কুর উপরে অনেক কিছুর উপরে এটা ডিপেন্ড করে। হচ্ছে ডিপেন্ড করে। যেমন হচ্ছে নিহন মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যখন পড়েন তখন আপনার কয় ঘন্টা? হ্যাঁ। 3 ঘন্টা 4 ঘন্টা না 2 ঘন্টা। কি 2 ঘন্টা ধরে বেটা, ক্লাস 8:30 থেকে মোটামুটি তোমার 12:30 পর্যন্ত ক্লাস। হুম। আবার এটা অনেক গাক্কুতে যাদের নাসিয়া শুনে এবং 4 ঘন্টা কি মানে অন এভারেজ 4 ঘন্টা ধরেন। হ্যাঁ, তো 4 ঘন্টা ক্লাস হইলো। আর যদি মনে করেন আবার অনেক জায়গায় আছে যে ক্লাস টাইম লং হয়। যেমন হচ্ছে আমার কথাই যদি বলি, ইউনিভার্সিটি নরমালি বাংলাদেশের মতোই ইউনিভার্সিটি ক্লাস হয় ধরেন সকাল থেকে বিকাল পর্যন্ত। তো ওই ক্ষেত্রে হচ্ছে ওইটা তো সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার যদি পিরিয়ড থাকে আপনার অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। তো ওই ক্ষেত্রে ওইটাও একটা ফ্যাক্ট। এই যে অনেকগুলো ব্যাপার কিন্তু কাজ করে। এক তো হলো ক্লাস আছে, এর পরবর্তী ক্লাস বাধ্যতামূলক করতে হবে। এরপরে ওর রান্না বান্না কিন্তু নিজের করতে হবে। এই জায়গায় যে না বুয়া করলে সিস্টেম, খাইতে পারবেন না। হ্যাঁ না করলে খাইতে পারবো না। বাইরে খাইবেন সমস্যা নাই, টাকা পয়সা ইনকাম করতেছেন বাইরে খাইবেন, এটা খাই। ওইটা জীবন চলবে মনে না। করেন বাইরে খাই আপনার মান্থলি খরচ দেবো 30-40 হাজার, আর আপনি বাসায় 10,000 টাকা দিয়ে ওই খাবার খাইতে পারতেছেন। সো বেটার না? এটা ডিপেন্ড করে, হ্যাঁ, এক একজনের উপরে। মানে এক একজনের উপর আর কি। খাওয়া দাওয়া জন্য রান্না বান্না বাধ্যতামূলক করতে হবে। বাসার যে টুকটাক কাজ বাজ আছে এগুলো নিজের করতে হবে, বাজার ঘাট হাবি জাবি যাই বলেন। এর পরবর্তীতে আপনার ক্লাসে গ্লেন মানে যে পড়ালেখার চ্যাপ্টার শেষ, ব্যাপারটা আসলে এমন না। ক্লাসের শকুদাই থাকে, শকুদাই বলতে হোমওয়ার্ক থাকে। সুকুদাই, হ্যাঁ, মানে হোমওয়ার্ক আর কি। এগুলো আপনার করতে হইব। মানে মোটামুটি প্যারা আছে। এর পরবর্তীতে গিয়ে এই কাজটা করতে হইব। আর এখন আপনি চিন্তা করেন, দূর ভাই 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস, খাওয়া দাওয়া রান্না বান্না 1-2 ঘন্টা গেল, 7 ঘন্টা কাজ, এরপরেও কিন্তু আমি করতে পারলাম। ব্যাপারটা আসলে এমন মনে হয় না। যখন মানে করবো তখন আর কি বোঝা যায় আর কি। এখন যদি মনে হয় যে না পারবো, তো যখন মানে করবো তখন আর কি বুঝতে পারবো। ধরেন আপনি 2 মাস 3 মাস করলেন এইভাবে, মনে করেন একটু বেশি করে এরপর যখন একদিন হঠাৎ মনে হবে যে আমার শরীর করতেছে না, ইয়া করতেছে না, এরকম ফিলিংস যখন আসবে তখন তো মনে করেন একবারে আর কি বলবো, তো বেশি ইয়ে করলে আবার শরীরের জন্য খারাপ, নিজের শরীরেরও টেক কেয়ার করা উচিত। তো ওই ক্ষেত্রে আসলে জিনিসটা অনেকে হচ্ছে জিনিসটা না করে অনেকে হচ্ছে ওভারওয়ার্ক বা মানে মানে নিজে শরীর নিতে পারবো এর থেকেও বেশি করে ফেলে। তো ওই ক্ষেত্রে আসলে ভাই আপনি জাপানে আসতেছেন একটা ভালো লাইফ লিড করার জন্য, এখানে এসে যদি আপনি নিজের শরীরের ক্ষতি হইতেছে বা ইয়ে করতেছেন, তো ওই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে যে সবকিছু যে টাকা দিয়েই ইয়ে তা কিন্তু না। জাপান কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? আপনি দেখা গেল যে আপনি 7 দিনে 13-14 ঘন্টা করে জব করতেছেন বা 8-9 ঘন্টা করে জব করতেছেন, আপনার ঘোরার সময় নেই, কিছু না। আপনি জবে যাইতেছেন, ক্লাসে যাইতেছেন, বাসায় আসতেছেন, রান্না করতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, আবার জবে যাইতেছেন, একটা সার্কেল হয়ে গেছে। তো এরকম একটা ইয়ে হলে আপনি ঘোরাঘুরি করতে পারতেছেন না, ইয়া করতে পারতেছেন না, মনে করেন কোনো কিছুই করতে পারতেছেন না নর্মালি, এমন একটা মানে সার্কেলে পড়ে যাবেন গা। তো ওই ক্ষেত্রে আসলে জাপান কিন্তু অনেক সুন্দর। সো আমি মনে করি যে নর্মালি মানে নিজের ইয়ে করে মানে একটু ঘোরাঘুরি করা, আশেপাশে যারা আছে সিনিয়র মানে ফ্রেন্ড সার্কেলদের সাথে একটু ঘোরাঘুরি করা বা নিজে ঘুরতে যাওয়া, তো ওই জিনিসটা করলে মাইন্ড ফ্রেশ হয়, ইয়ে হয়। তো ওই জিনিসগুলো
মানে ইম্পর্টেন্ট এই আর কি। আর যদি মনে করেন যে না আমি কাজই করব, সো অল দ্য বেস্ট। এটা আসলে এত কিন্তু ইজিও না, কারণ বাংলাদেশে বৈশা ধরেন সরকারি যারা চাকরি করতেছে হুম। ওরা মোটামুটি এভারেজে 40 ঘন্টা কাজ করে। হ্যাঁ, তোমার উইকলি, হ্যাঁ উইকলি 40 ঘন্টা কাজ করে। তোমার সপ্তাহে 5 দিন, একদিনে 8 ঘন্টা করে। তো যারা সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি করে ওদের দিকে তাকাইলে কিন্তু দূর, জব করার পরে এত ক্লান্ত, আর ভাল লাগে না, সময় নাই। এখন সরকারিতে যদি উইকলি 40 ঘন্টা, তাহলে প্রাইভেট সেক্টর গুলোতে কি অবস্থা আপনি এটা চিন্তা করেন? এগুলো আসলে অনেক জায়গায় আছে যে না, যে জায়গায় তোমার নির্দিষ্ট আসলে সময়। আসলে বাংলাদেশের ওই ব্যাপারটা আসলে আমার কোনো আইডিয়া নাই, তো এই কারণে আর কি। কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে যে জায়গায় বেশি কাজ করা লাগে, বা সরকারি কিছু কিছু জায়গায় হয়তো বা থাকতে পারে, এটা আমার জানা নেই। আমি যখন ঢাকায় আপনার মেসে ছিলাম হুম। তখন দেখতাম বড় ভাই যারা, তারা হচ্ছে সকালবেলা বাইরে তো রাত 9টা-10টাতে বাসায় আসতো, মানে যারা হচ্ছে ওইখানে মানে ফুল জবে ছিল বাংলাদেশে। তো ওই ক্ষেত্রে আসলে জিনিসটা আসলে কতটুকু ওরা কি সব পুরো টাইম দিয়ে হচ্ছে জবের ওইখানে ছিল নাকি অন্যান্য কাজ আছে বা ইয়ে আছে, ওইটা তো আসলে আমি বিভিন্ন প্রতিষ্ঠান আছে না যে, বাট ওদের ওদের মুখ থেকে শোনা কথা যে আসলে বাংলাদেশের যে স্যালারি ওইটা দিয়ে তো হয় না, তো একটু একটু ওভারটাইম করে আর কি একটু আর একটু বেশি টাকার আশায় আর কি ওই পর্যন্ত। তো ওই আর আসলে ওই আর কি মনে করেন 12-13 ঘন্টা আপনি দেখা গেল বাংলাদেশে জব কইরা 12-13 ঘন্টা দৈনিক জব করে আপনার স্যালারি আসতে আসতে 20,000 বা এরকম। তো ওই ক্ষেত্রে আসলে একটু কষ্ট করে জাপান যদি চলে আসতে পারেন, জাপান আইসা যদি আপনি দেখা গেল যে ওই ওই গাম্বারের ওই কষ্টটা যদি জাপান করতে পারেন, তাহলে দেখা গেল যে আপনার মান্থলি 2 লাখ আসতে আসতে, যদি আপনি হচ্ছে টিউশন ফি ধরেন, এখানে যদি আপনি টিউশন ফি বাদ দেন, এরপর আপনার খাবার খরচ বাদ দেন, তারপর আপনার একটা ভালো অ্যামাউন্ট যে ওই 20,000, বাংলাদেশে 20,000 টাকা ইনকাম করতেছেন, ওইখান থেকে আপনার ভাষা ভাড়া, খাওয়া দাওয়া সবকিছু সাইডে রেখে এরপরে কিন্তু আপনার মানে কত থাকে আর 15-10,000, আপনি যদি একবারে খুবই কষ্ট করে চলেন তাহলে হচ্ছে আপনার 5,000-6,000 মধ্যে খাবার খরচ বা ফ্যামিলি নিয়ে থাকলে, হ্যাঁ বউ আছে, ওইটা তো দুই একটা বাচ্চা আছে, তাইলে কিন্তু 20,000 কিচ্ছু না। ওইটা কিছুই না। তো ওই ক্ষেত্রে আপনি যদি জাপানে আসেন, তো ওই ক্ষেত্রে মনে করেন আপনার টিউশন ফি দিয়া যদি একটু কষ্ট করেন মান্থলি, বাই একটু একটু আগে যেটা বললো 40 ঘন্টা মানে 40-45 ঘন্টা জব করে আপনি একটু যদি কষ্ট করেন, আপনার টিউশন ফি যদি মাসে 6-7 লাখ টাকা হয় নর্মালি, টিউশন ফি যদি 6-7 লাখ টাকা হয়, তো আপনি টিউশন ফি দিয়া তারপর হচ্ছে আপনার নিজের নিজের খরচ ছাড়াইয়া আপনার কাছে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট থাকতেছে, 60-70 হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট থাকতেছে, তাই না? যদি আপনি প্রতি মাসে যদি প্রত্যেক সপ্তাহে যদি এরকম 40-45 ঘন্টা কাজ করতে পারেন, তো আসলে এখানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে আপনি যে আইসে 40-50 ঘন্টা কাজ 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 পাই যাবেন তা কিন্তু না। যে আপনি যদি ব্যাংকে হচ্ছে একটা জব করা যায় নর্মালি, ব্যাংক বলতে আপনার মেইনলি যে জবটা আর কি 28 ঘন্টা, যে জাপানের যে রুলস অনুযায়ী, সো 28 ঘন্টা জব করে এরপরে এর বাইরে যত কিছু করতে হবে ওইগুলো কিন্তু আপনার যাতে কোনো ইনফরমেশন না থাকে ওইভাবে করতে হবে। সো ওই ক্ষেত্রে সব থেকে ফ্যাক্ট হচ্ছে হ্যান্ড ক্যাশ জব আর কি। তো হ্যান্ড ক্যাশ জব হচ্ছে আপনার পাইতে হলে, কারণ আছে না বাংলাদেশে যেমন সিটার পারপার আছে, জাপানেও অবশ্যই আছে, তা তো না। অনেক দোকান আছে হচ্ছে কি ট্যাক্স হচ্ছে একটু বাঁচানোর জন্য, অবশ্যই জাপানিজরা ট্যাক্স বাঁচায় না, বাট হচ্ছে ওরা কি করে যে জাপানিজরা সবাই ট্যাক্স পে করে বাংলাদেশের মতো না। ওরা হচ্ছে আপনার হ্যান্ড ক্যাশ দিব, আপনার কোনো ইনফরমেশন দিব না, কিন্তু হচ্ছে আপনার নামে আসলে ট্যাক্সটা দিয়ে দেয়। মানে হচ্ছে আপনার যে কোম্পানিতে বা যে দোকানে কোনো একটা ইয়াতে করেন ওই দোকানের নামে পুরো ট্যাক্সটা দিয়ে দেয়। জাপানিজরা আসলে ভাই এই জিনিসটা অনেক ভালো, যারা তারা দেশের ওই যে একটু আগে ভাই বললো না যে সিগারেট খায় ইয়ের কারণে, ট্যাক্স দেওয়ার কারণে, দেশের উন্নয়ন করার জন্য হচ্ছে তারা সিগারেট খায়। এটা হচ্ছে মজার ব্যাপার। তো এরকম হচ্ছে জাপানিজরা হচ্ছে ট্যাক্স বাই ফাঁকি দেয় না বাঙালিদের মতো। বাঙালিরা তো মনে করেন যে যেভাবে ট্যাক্স ফাঁকি দেয়, ওই ট্যাক্স যদি বাংলাদেশ দেশে পাইতো তাহলে হচ্ছে বাংলাদেশের কত উন্নয়ন হইতো, ওইটা আর বলার বলার ভাষা রাখেন, এটা আপনারা নিজেরাও বোঝেন। তো ওই ক্ষেত্রে হচ্ছে মানে হ্যান্ড ক্যাশ জবটা যদি আপনি পাইতে পারেন, খুঁজে নিতে পারেন, সো ওইটা হচ্ছে আপনার জন্য বেটার আর কি। আর যতদিন পর্যন্ত হ্যান্ড ক্যাশ জব না পাবেন ততদিন পর্যন্ত আপনার ওই যে 28 ঘন্টা জবই হচ্ছে কোনো রকম একটু কষ্ট করে চালিয়ে নিতে পারেন। হ্যান্ড ক্যাশ জব পাওয়ার জন্য একটু ততদিন তো আপনার নর্মালি ল্যাঙ্গুয়েজ অনেক আপ হবে আশা করি। সো ওই ক্ষেত্রে আপনি ইন্টারভিউতে যাবেন, বলবেন যদি আমরা হ্যান্ড ক্যাশ জব দিতে পারবি কিনা, বা আমি হ্যান্ড ক্যাশ জব খুঁজতেছি। তো ওইসব কথাবার্তা বলে যদি মনে করেন ইমপ্রেস করতে পারেন, বা এরকম হতে পারে অনেক বড় বাইরে আছে যে হ্যান্ড ক্যাশ জবে অলরেডি করতেছে, সো বলে রাখবেন যে ভাই যদি কোনো চান্স থাকে আমারে হচ্ছে জবটা ঢুকিয়ে দিতে পারেন। সো ওই ক্ষেত্রে অবশ্যই ভাইরা চান্স থাকলে অবশ্যই ঢুকিয়ে দিবে, তা তো আর বলার ভাষা। কারণ হচ্ছে সে যেহেতু দেখা গেল যে আপনার সিনিয়র, যেহেতু সে ফুল টাইম জবে চলে যেতে পারে, সো ওর জায়গায় আপনার দিয়ে যেতে কোনো কোনো ইয়ে নেই। সো এই জিনিসগুলো হচ্ছে ফ্যাক্ট করে, যদি আপনি হ্যান্ড ক্যাশ জব একটা মিলাইতে পারেন তাহলে মনে করেন আরাম। আর হ্যান্ড ক্যাশ জবের মোটামুটি একটাই তোমার ওয়ে হলো, এটা কিন্তু কনভিনিয়েন্স স্টোর। না না, রেস্টুরেন্ট এটা তুলনামূলক কিন্তু কম। অনেক জায়গায় যাই হ্যাঁ,
কিন্তু এই জায়গায় কিন্তু একটা মূল ব্যাপার ফ্যাক্ট হলো ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অবশ্যই যদি জানা। থাকে দেখা গেলো আমার সেনপাই যে আছে এও হুম, কিন্তু আমার প্রতি আগ্রহী হবে যে না ও যেহেতু ভাষা জানে হুম, হুম। আমি ওরে শোকাই করতেছি, এই জায়গায় ও আমার মান সম্মান রাখতে পারবে। মান-সম্মানটা হ্যাঁ, রাখতে পারবে। হুম, এই জিনিসটা কাজ করে। আর এছাড়া যদি আপনার সেনপাই শোকাই না করে আপনি কোন এক জায়গায় ফোন দিয়া যখন হুম। কনভিন্স করার চেষ্টা করবেন হ্যাঁ, তখন কনভিন্স করার জন্য তো আপনার কথা বলতে হবে। কথা বলতে হবে। কথা বলার জন্য আপনার অবশ্যই ভাষা জানা লাগবে। ভাষা জানতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আসলে সময় নষ্ট না কইরা প্রচুর পরিমাণে ভাষার প্রতি এফোর্ট দেওয়া হুম, উচিত। হুম, হুম। জাপানিজরা হচ্ছে আপনি যতটুকুই বলতে পারেন ওই জিনিসটা অ্যাপ্রিশিয়েট করে, বুঝছেন? হুম, জাপানিজরা হচ্ছে ওরা ওরা নিজেরাও জানে জাপানিজ অনেক হার্ড, ওরা নিজেরাও বোঝে। কারণ ওরা হচ্ছে আপনার দেখেন ইউনিভার্সিটির স্টুডেন্ট 19-20 বছরের একটা ছেলে, সে এখনো কাঞ্জি পড়তেছে, কাঞ্জি পড়ে আর কি নরমালি। এখন হচ্ছে আলাদা একটা সাবজেক্ট আছে ওদের কাঞ্জির উপরে। আমাদের তো বাংলা সেকেন্ড পেপার হচ্ছে আমরা 9 10 পর্যন্ত এগুলো না, ইন্টারমিডিয়েটও হয়তো পড়ছি কিন্তু এরপরে যা পড়ি নাই। হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপার যেটা আর কি নরমালি। হুম, তো ওই ক্ষেত্রে ওদের তো ওইটা আছেই। তারপর আবার ওদের হচ্ছে শুধু কাঞ্জির জন্য আলাদা একটা ইয়ে থাকে। তো ওরা হচ্ছে আবার কাঞ্জি আপনি যদি শুধু পড়তেছেন তা কিন্তু না, শুধু ওই সাবজেক্টটার উপর আলাদা এক্সাম থাকে যে ও হচ্ছে কতটুকু পড়ছে ওটা জানার জন্য ওই এক্সাম দিয়ে ও পাস করতেছে কিনা না করতেছে। ওই 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 জিনিসগুলো হচ্ছে কোথায় ফ্যাক্ট করে ওটা হচ্ছে জাপানিজদের জন্য যেমন ফরেনারদের জন্য কিন্তু সেম। আপনি নিজেও কিন্তু ওই এক্সামগুলো দিতে পারেন। তো দেখা গেল যে কোনো একটা জাপানিজের ওই এক্সাম পাস করতে পারেন কিন্তু আপনি পাস করে গেছেন মানে আপনি তার থেকেও বেটার পারেন। তো হাসার কিছু নাই ভাই। সো ওই ক্ষেত্রে অবশ্যই এটা আপনার জন্য যেহেতু আপনি বেটার পারেন, আপনি বেটার পারেন, অবশ্যই বেটার পারেন। আপনি কষ্ট করছেন এটা বেটার। জাপানিজরা এই জিনিসটা অ্যাপ্রিশিয়েট করে কোম্পানিগুলো। হ্যাঁ, নরমাল কথা। আপনি জাপানিজ থেকেও আপনি আগায় থাকবেন তখন। হুম, এটা অবশ্যই ঠিক কথা। তো এই মনে করেন এখনো হচ্ছে ট্রেন জাপানে তো ট্রেনটা অনেক বেশি চলে। অনেক সস্তা আর কি জাপানে সবথেকে বেশি ট্রেনটাই চলে। তো ট্রেনের ভিতরেও দেখা যায় যে মনে করেন ওরা হচ্ছে মনে করেন অনেক কারণ এখন তো সবকিছু ভাই জাপানে তো আপনাকে কি বলবো সবকিছু হচ্ছে এখন পাসোকন মানে ল্যাপটপ বা ওইসব টাইপের হয়ে গেছে। মানে লেখালেখির ব্যাপার-স্যাপার খুবই কম, খুবই কম। তো ক্লাসের মধ্যেও সবকিছু এভরিথিং হচ্ছে আপনার ইয়েতে মানে ল্যাপটপে করতে হয়। তো ওই ক্ষেত্রেও হচ্ছে দেখা গেল যে সবকিছু যেহেতু মানে আপনি টাইপ করে ইয়ে করতেছেন তো ইজি কিন্তু যখন লিখতে যাবেন তখন তো আপনি ভুলে যাবেন নরমালি কোন দিক থেকে কাঞ্জির যে ব্যাপারটা নরমালি আপনি বর্ণমালা তো এটা লিখতে পারেন কিন্তু কাঞ্জির যে ব্যাপারটা যদি দেখেন হয়তো বুঝবেন যে এভাবে দিয়ে এভাবে কিভাবে লিখতে হয় এটা একটা ব্যাপার স্যাপার আছে বা কয়টা স্ট্র থাকে কয়টা দাগ থাকে কয়টা ইয়ে থাকে এইগুলা দেখা গেলো যে সেম কাঞ্জি কিন্তু একটা দাগ বেশি একটা দাগ কম এরকমও আছে। সো ওই পুরো অর্থ চেঞ্জ। ওইসব ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার হচ্ছে অর্থ পুরো একটা দাগের কারণে আপনার পুরো অর্থ চেঞ্জ হয়ে যেতেছে তো ওইসব ক্ষেত্রে আসলে ওই জিনিসগুলো জাপানিজরাও প্রচুর ভুল করে ভুলে যায়। তো তারা কি করে ট্রেনের ভিতরে দেখি তো অনেক সময় প্র্যাকটিস করতেছে, করতেছে হ্যাঁ। লেখালেখি করতেছে বা পড়তেছে ইয়ে করতেছে এই জিনিসগুলো আসলে জাপানিজরা নিজেরাও হ্যাঁ, ভাই অনেক কষ্ট করে কাঞ্জির উপরে যে আমি অ্যাজ এ ফরেনার আমি যে মনে করেন বাইচে যাবো তা কিন্তু না জাপানিজরা নিজেরাও অনেক হ্যাঁ তাদের নেটিভ ঠিক আছে তাদের আচ্ছা আমি মানে বিয়দের জন্য একটা কোশ্চেন করতে চাই হ্যাঁ। যে নর্মালি আপনি বাংলাদেশে জন্মাইছেন বাংলা ভাষা সম্পর্কে কতটুকু জানেন? কথা বলতে পারে কিন্তু রুলস রেগুলেশন কত জানার কিছুই প্রশ্ন জানেন না, আছে। তাই না? হ্যাঁ, কিছুই জানেন না। আপনি কিন্তু বাংলা সেকেন্ড পেপার কিন্তু আমাদের ওই জিনিসগুলো শিখাতে আমরা সমাজ কারক কি কি হ্যাঁ, জানা ছিল। আমরা বাংলা সেকেন্ড পেপার পড়তাম ওইভাবে। জাপানিজদের এই জিনিসটা মজা এরকম। লাগতো, হ্যাঁ। জাপানিজদের জিনিসটা এমন যে তারা মনে করে আমরা এখানে জন্য আমরা এইগুলো কেন করব কিন্তু তারা কিন্তু কাঞ্জি পড়তেছে কারণ তারা জানে যে যদি কাঞ্জি না পারে তাহলে হচ্ছে তারা কিছুই পড়তে পারবে না। সো ওই ক্ষেত্রে যদি ফরেনাররাও যদি এরকম কাঞ্জিটা একটু ভালোভাবে পড়তে পারে তাহলে অনেক ভালো চান্স আছে আর কি আমি মনে করি কাঞ্জিটা যদি কাঞ্জিতে যে জায়গায় থাকবো এ মোটামুটি ধরো 95% এর থেকে ও আগে থাকবে। 5% এর ভিতরে পড়ে 5% এর মধ্যে পড়ে যাবে। মাস্ট বি। হুম। এই জায়গায় দেখা গেল আমরা এই যে জবের ব্যাপারে একটু আগে যেটা কথা বলতেছিলাম যে 45 ঘন্টা কাজ করলে 2 লাখ টাকা কামাইতাছি, এটা কিন্তু আবার খারাপ দিকও আছে। আপনার ভিসা রিনিউ যখন করতে যাবেন তখন কিন্তু আপনার ডকুমেন্টগুলো আপনি জমা না দিলেও আপনার ধরেন কোন একটা জিনিস আছে ধরেন আপনার নাম অথবা আপনার জন্মসাল এই দুইটাও জানে, আপনার কোথায় কি আছে কই অকারেন্স কি না করছি সব বের করে ফেলানো সম্ভব। এই জায়গায় মাই নাম্বার কার্ড নামের একটা নাম্বার আছে, ওই নাম্বার দিয়া আপনার এমন কোনো জিনিস নাই যে ওরা বের করতে পারবে না। আপনি ধরেন কাজ করলেন তিনটায় যা ধরেন আপনি 50 ঘন্টা কাজ করলেন কিন্তু আপনি এম্বাসিতে যখন ডকুমেন্ট জমা দিলেন ভিসা রিনিউ করার জন্য তখন বললেন যে দেখো আমি তো কাজ করেছি 20 ঘন্টা, তখন কইবো খালাতো ভাই তুই অফিসে আয়, তুই কাজ করছিস তো 52 ঘন্টা করে, তুই কেন মিথ্যা কথা বললি। এই জায়গায় আপনার 6 মাসের ভিসা পাওয়ার চান্স থাকে। আর তিনটা জিনিস মোটামুটি যদি থাকে এই ক্ষেত্রে দেশে পাঠিয়ে দেওয়ার চান্স থাকে। এক হইলো
স্কুলে আপনার টিউশন ফি দেন না, স্কুলে আপনার রেপুটেশন খারাপ। নাম্বার 2 হলো আপনি ওভারটাইম করছেন বলতে ধরেন 40 ঘন্টা 45 ঘন্টা 50 ঘন্টা খুব ওভারটাইম করছেন, যেটা হ্যাঁ খুবই খারাপ আমার। অ্যাটেন্ডেন্স গাক্কর টিউশন ফি দেন না, অ্যাটেন্ডেন্স খারাপ, এই গেল দুইটা ব্যাপার। আর 3 নাম্বার হলো আপনার ইলিগাল কোনো কাজ করছেন যাতে আপনার মামলা জাতীয় বা কোনো একটা আপনার আইনের কোনো একটা ঝামেলা আপনার আছে। এই 3টা জিনিস থাকলে আপনার দেশে পাঠিয়ে দেওয়ার চান্স থাকে। আর এইটা যদি না হয় আপনার 6 মাসের ভিসা দিব। আমি ওভারটাইম করে আমি কিন্তু 6 মাসের ভিসা খাইছি। তো এই ব্যাপারটা একটু সচেতন থাকা উচিত। কারণ কি ধরেন আমি 6 মাস কাজ কইরা ওভারটাইম করে মোটামুটি ধরেন প্রত্যেক মাসে ধরেন 50,000 টাকা বেশি কামাইলে 6 মাসে 2 লাখ টাকা বেশি কামাইছি। কিন্তু পরবর্তী বছরে যখন আমার ট্যাক্স আইলো এবং হেলথ ইন্স্যুরেন্স আইলো, আমার ট্যাক্স আসছে তোমার 1,63,000-এর মতো এবং হেলথ ইন্স্যুরেন্স আসছে মনে হয় 1,74,000-75,000 টাকার মতো। আমি ওভারটাইম করে কামাইলাম 2 লাখ টাকা, আমি দিকে ট্যাক্স আর হেলথ ইন্স্যুরেন্স আমি দিলাম 3 লাখ টাকা। মাঝখান থেকে আমার শরীরের উপরে খুব একটা প্রেসার গেল, এদিকে অ্যামাউন্টের দিক থেকে প্রায় 1,20,000 টাকা আমি মারা খাইলাম। হ্যাঁ, লাভটা কি রে ভাই? ওইটা আমি বলি, ভাইয়ের একটু বললো কি ট্যাক্স কত আসছে 73-75 এমন 1,73,75,000 টাকা। 1.5 লাখের উপরে আর আসছে। আমার আসছে কত মাত্র 24,000 টাকা ট্যাক্স। এটার কারণ হলো ও আমি- কিন্তু 28 ঘন্টার কম কাজ করছে, আমি রুলস মাইনে কাজ করছে। 28 ঘন্টাও করি নাই, আরো কম কাজ করছি। তো ওই ক্ষেত্রে হচ্ছে এরপর হচ্ছে আমার হেলথ ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা, বাইরে আপনার কত আসছিল? ওইটাও 1,60,70 1.5 লাখ প্লাস। হ্যাঁ, আর আমার হচ্ছে মাত্র 90,000 আসছে। মানে আপনার সামনেই হচ্ছে, মানে আপনি নিজেই বুঝতেছেন যে আপনি যদি মানে মানে যে রুলস করেন তাহলে আপনি সবকিছু কম আসবেন। সরকার থেকে ইন্টেনসিভ মানে যে হ্যাঁ, টাকা ওই যে আরেকটা মজার ব্যাপার হলো আপনি যদি 28 ঘন্টা রুলস রেগুলেশন মাইনা আপনি জাপানে কাজ করেন, সরকার থেকে প্রত্যেক বছরে 5 থেকে 15 মান মানে 50,000 ইয়েন থেকে 1.5 লাখ ইয়েন পর্যন্ত আপনারে মানে মানে উপহার দিব যে তুই আমাকে রুলস রেগুলেশন মানছস। উপহার বলবেন কি না, ওদের তো আবার মনে করেন যখন ট্যাক্স ম্যাক্স ইয়েটি হ্যাঁ। বাড়ায় তখন হচ্ছে মানে সবাইরই হচ্ছে একটা মানে পুরো যত ট্যাক্স অথবা যতজন আছে, গ্যাস বিল পানি বিল এটা সরকার অনুযায়ী যখন বাড়ে তখন সবার একটা amount সবাইরই এই বাংলাতে যারা ফরেনার আছে বা জাপানিজ শুধু যারা জাপানে জাপানিজ- বসবাস শুধু করে জাপানিজদের জন্য তা না, যারা জাপানে সবাই আছে সবাই সবাইকে হ্যাঁ। এখন এটা যদি আপনি বলেন যে মনে করেন যে একরকম হচ্ছে আপনারে মানে মারার আগে আপনার একটু তেল লাগাই দিতেছে কিরকম ব্যাপারটা আর কি। যাই হোক এটা বাংলাদেশে তো আর দেয় না। হ্যাঁ, আপনারা ভালো মতো মারবো, এরপরে মারার আগে জাস্ট আপনার একটু মানে হালকা করে একটু তেল মারা দিতেছে আর কি। তো ওই জিনিসটা আর কি যেরকমটা বাংলাদেশের এজেন্সিরা করে আর কি, আপনারা ভালো করে মারবো পরবর্তীতে, এর আগে হচ্ছে আপনি ভালো মতন তেল মারে, আরে তুমি তো এইখানে যে এত টাকা ইনকাম করতে পারবে, ওইটা করতে পারবে। এই ক্ষেত্রে ওই এজেন্সির কথা যেহেতু বললো, এই যে এজেন্সি নিয়ে কয়েকটা কথা বলি। আপনি যেই এজেন্সি অথবা যেইভাবে আসেন আপনি আগে থেকে সব ব্যাপারগুলো কে আপনার কি বললো আর না বললো আপনি তো ভাই মগা না, আপনি তো নেট আছে আপনি সার্চ করতে পারেন। আমাদের আমরা আমাদের জায়গা থেকে আমরা ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করতেছি। তো আপনি আসলে এগুলা মানে ইনফরমেশন যত বেশি সম্ভব আপনি যাচাই বাছাই করবেন। কারণ আর অন্য একটা ব্যাপার হলো লোভের মধ্যে পড়ে না ভাই, যে তুমি এত টাকা দাও গেলেই 3 দিনের মধ্যে চাকরি 1.5 লাখ টাকা স্যালারি হইতেই পারে, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা স্যালারি হইতেই পারে, এক মাসের মধ্যে স্যালারি হইতেই পারে, কিন্তু আপনার আনুষঙ্গিক খরচ কত আছে, আপনি কত দেশে পাঠাইতে পারবেন, সেভিংস কত থাকবো, এই টোটাল ব্যাপারটা আপনি খোঁজ খবর নেবেন। কারণ আমরা যখন শুনি যে না স্যালারি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা, মাথা তো নষ্ট হয়ে যায়। দিন শেষে আপনার কয় টাকা থাকবো না থাকবো এই ব্যাপারগুলো আপনার ডিটেলস খোঁজ খবর নিয়ে এরপর আপনি জব বিষয়ে আসেন, স্টুডেন্ট বিষয়ে আসেন, যাদের মাধ্যমে প্রসেসিং করেন আপনি যাই না শুনে প্রসেসিং করেন। তবে ভাই যেটা বলছো এটা ঠিক আছে। তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আসলে জিনিসটাও বেশি ইফেক্ট করে। ধরেন অনেক এজেন্সি আছে যে জাপানে আনার জন্য যে মনে করেন পুরো একটা অ্যামাউন্ট প্রথমে নিয়ে নেয়, এইসব জায়গায় না যাওয়ার জন্যই আমি বলবো। মানে মনে করেন জাপানি কি হয় যে ধরেন আপনি যে প্রথমে টাকা দিয়ে দিবেন ঢুকে মানে ল্যাঙ্গুয়েজ শিখা অবস্থায় টাকা দিয়ে দিবেন তা কিন্তু না। তখন হচ্ছে ওই এজেন্সি যদি আপনি প্রথমে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দেন তাহলে হচ্ছে আপনি ওইখানে আটকায় গেলেন, একরকম আটকায় গেলেন। আর কারণ ও হচ্ছে আপনার টাকাটা ব্যাক করবে না, ব্যাক করতে চাইবে না। তো ওই ক্ষেত্রে আপনি একরকম আটকায় গেলেন। সো নর্মালি আপনি হচ্ছে জাপানিজ ভাষা শিখলেন, অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি মানে এজেন্সির উপর ডিপেন্ড করে যে হালকা যে অ্যামাউন্টটা লাগে ওটা দিয়া যখন আপনার সিইউ আসবে, সিইউ মানে হচ্ছে আপনার সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, হ্যাঁ অফ এলিজিবিলিটি, ওইটা যখন আসবে তখন যাই হচ্ছে আপনি একটা অ্যামাউন্ট দিতে পারেন, ওটা হচ্ছে পড়বে। কিন্তু সিইউ আসার আগে আপনি হচ্ছে সবকিছু দিয়ে দিতেছেন, ইয়া করতেছেন, তখন তো আপনি হচ্ছে ওই এজেন্সির কাছে ধরা বাঁধা হয়ে যেতেছেন যে
পরবর্তীতে যদি আপনার কিছু নাও হয়, আপনি ওই এজেন্সির আন্ডারে মনে করেন বছরের পর বছর কইরা রইলেন, আপনার কিছু হইতাছে না, এরকম অনেক কথা শুনি ভাই, অনেক কথা মানে খবর শুনতেছি যে এরকম কোন একটা এজেন্সি হচ্ছে, মনে করেন আপনি আপনার কাছ থেকে অর্ধেক টাকা নিয়ে নিছে, মনে করেন 12 লাখ টাকার একটা কথাবার্তা বললে আপনার থেকে 6 লাখ টাকা অলরেডি নিয়ে নিছে, আর 6 লাখ টাকা হচ্ছে আপনার সিইও হওয়ার পরে নিবে বা ভিসা হওয়ার পরে নিবে। আসলে ভাই আপনি যে 6 লাখ টাকা দিতেছেন ওটা দিয়ে আপনি হচ্ছে ফাইসে যাইতেছেন, কারণ সব এজেন্সি যে ভালো কাজ করে তা কিন্তু না। না, এই বড় অ্যামাউন্ট যেটা কথা বললো, ওর কথা যদি আমি আমার মতো করে আরেকটু বলি, এটা ব্যাপার হলো কোন এজেন্সি যদি বলে যে ভাই আপনি 12 লাখ টাকা দেন, প্রথম থেকে শুরু করে জাপান যাওয়া পর্যন্ত সব খরচ এর মধ্যে ইনক্লুড, আমরা নিয়ে যাবো, আপনার কোনো কাজই নাই। এই কথা আসলে আপনি এই কথা শুনেন না, এটার কারণ কি, আপনি যখন ভিসা প্রসেসিং করেন 3-4 ধাপে আপনার কাছ থেকে যদি টাকা নেয়, ধরেন একটা এজেন্সির ওর খরচ দিতে পারে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, এটা ডিপেন্ড করে কোম্পানির এজেন্সির উপরে ও কিভাবে কাজ করতেছে এর উপরে। প্রথম স্টেপ হয়তো বা ধরেন আপনার স্কুলে, আপনার স্কুল অথবা ইউনিভার্সিটিতে আপনার এসকেপি টেস্ট হবে, এই ক্ষেত্রে একটা টাকা নিতে পারে যে 5,000 বা 10,000 5,000, 10,000, 15,000, 20,000, এটা ডিপেন্ড করে, ধরেন 15,000 টাকা। এর পরবর্তীতে তুমি স্কুলে টিকছো, তোমার ফাইলটি যায় পাঠানো, ফাইল প্রসেসিং বাবদ তুমি আমাদের 15,000 বা 20,000 একটা অ্যামাউন্ট দাও, 30,000 হ্যাঁ normally যেটাই হোক, মোটামুটি একটা অ্যামাউন্ট দিলেন, সমস্যা নাই। এর পরবর্তীতে ফাইল পাঠানোর পরে ট্রান্সলেট একটা ব্যাপার স্যাপার থাকে, এটার মধ্যে যদি ইনক্লুড থাকে ভালো, বা পরবর্তীতে যদি এটার জন্য আবার না থাকলে আবার হ্যাঁ কিছু চাই যে না আরো 10,000, 15,000 দিলেন। এর পরবর্তীতে সিও আসার পরে বড় অ্যামাউন্ট আসে, বা এই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের যে ব্যাপার স্যাপারগুলো এই জায়গায় অল্প টাকা, 10-15-20,000 টাকার ঝামেলা। সিও আসার পরে আপনার স্কুল থেকে সিও পাওয়ার জন্য, ডকুমেন্টগুলো পাওয়ার জন্য, তখন স্কুলে টিউশন ফি দিতে হয়। তখন স্কুলের উপরে ডিপেন্ড করে স্কুলের টিউশন ফি কত, 5 লাখ, 6 লাখ, 7 লাখ। আপনার এখানে স্কুলের যে আপনি স্কুলে চান্স পান, সিইউই আসে, তো ওই ক্ষেত্রে হচ্ছে স্কুল থেকে তো আপনার হচ্ছে কত অ্যামাউন্ট আপনার কি ওটার হচ্ছে একটা ইয়ে পাঠায়, হ্যাঁ স্কুলের টিউশন ফি থাকে, আপনাকে পাঠাতে হবে, ডরমেটরি ফি থাকে, হাবিজাবি যা থাকে, এইটা ওরা দিয়ে দেয়। আপনার উপর আপনি যদি ডরমিটরি অ্যাড করেন তাহলে আপনি অ্যাড করতে পারেন, ডরমিটরি অ্যাড না এটা হলো এক একটা স্কুলের নিয়ম অনুযায়ী, যে আমার স্কুলে আসলে আমরা যেটা আসছি এটা বাধ্যতামূলক 6 মাসের ডরমিটরি ফি দেওয়া লাগবে। তো এখন আপনি যদি ওই ক্ষেত্রে যেহেতু আপনি ওই জিনিসটা ওইভাবে যদি কোনো এজেন্সি আগায়, তাহলে অবশ্যই বেটার, ওই এজেন্সি বেটার আমি বলবো। তখন হচ্ছে আপনাকে সব ইনফরমেশন দেখায় যে হ্যাঁ তোর এত টাকা আসতেছে, তো আপনি নরমালি তখন তো নেট থেকে আপনি বলতে এত লাখ ইয়েন কত টাকা আসে। সো ওই এরপরে যারা হচ্ছে ডাইরেক্টলি বলে দেয় যে দেখ ভাই এটা হচ্ছে তোর এত টাকা, আমার হচ্ছে আমার সার্ভিস ফি 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা আমি তোর থেকে নিব, ঠিক আছে, ওরা তো ডাইরেক্টলি বলে দিয়েছে। এরকম ডাইরেক্টলি যারা বলে দেয় তাদেরকে মনে করে মানে বাঙালিরা চিটার বাটপারি মনে করে, আমি জানি, কিন্তু ওরাই হচ্ছে মানে, আর যারা হচ্ছে ডাইরেক্টলি বলে 10 লাখ টাকা দিয়ে, 12 লাখ টাকা দিয়ে আমি তো ডাইরেক্ট জাপান পর্যন্ত যত প্রসেসিং আছে সবকিছু, কিন্তু আপনি কিন্তু ওইটা জানেন না যে 10-12 লাখ টাকার মধ্যেই দেখা গেল যে ওই হচ্ছে আপনার থেকে 4-5 লাখ টাকা খুলে নিয়ে যেতেছে। আর এই জায়গায় অন্য একটা ব্যাপার, যেটা ওই জায়গায় যেটা বলতেছিলাম, যে আপনার টিউশন ফি যেটা, আপনি এটা মোটামুটি চেষ্টা করবেন আপনি স্টুডেন্ট ফাইল খুইলা নিজের থেকে পাঠাবেন। অবশ্যই এটা ছাড়া তো উপায় নাই, কারণ হচ্ছে না উপায় আছে তো, এজেন্সি বহুত কিছু বলতে পারে যে দেখ আমার বাংলাদেশের কোম্পানিতে তুই টাকা দে, আমি জাপান কোম্পানি থেকে আমি তোর টাকা দিতেছি, অথবা কোনো সিনিয়র মাধ্যমে দিয়ে দিছি, না কি এটা হয়তো এটা হয়, এটা আপনি করতে যাবেন না ভাই, এটা আপনি কিন্তু আপনি এমবাসিতে যখন হচ্ছে যাবেন ডকুমেন্টস নিয়ে, রিসিপ্ট যা লাগে এটা ম্যানেজ করা যায়, রিসিপ্ট তো হচ্ছে আপনাকে দিতেই হবে, হ্যাঁ ওইটা হচ্ছে ওইটা অবশ্যই ওইখান থেকে যারা কোনো সিস্টেম করা যায়, আপনার টাকা পাঠা অবশ্যই কোনো ব্যাংকে পাঠাইলে ব্যাংক থেকে রিসিপ্ট এমনি নেওয়া যায়, এটা কোনো ফ্যাক্ট না। তবে মানে সেই বই হইলো আপনি স্টুডেন্ট ভিসার জন্য সেভ যেটা আর কি, আপনি নিজ থেকে পাঠায় নিজের নামে স্টুডেন্ট ভিসা, নিজের নামে আমি নিজে পাঠাইছি, তো এটা হচ্ছে সবথেকে সেভ হয়। কিন্তু আপনি আরেকজনের মাধ্যমে হ্যাঁ তখন তো আবার ওই ইনফরমেশনে দিতে হবে, তাই না, যে ও হচ্ছে ও তোমার কিভাবে পরিচিত বা ওইসব ইনফরমেশন দেওয়া লাগে কিনা, আসলে ওটা আমার কোনো আইডিয়া জানেন না ব্যাপারটা। এটা অনেক সময় লাগে, আর এটা অনেক সময় লাগেও না, এটা ডিপেন্ড করে। তো টোটাল ব্যাপারটা হলো আপনার স্কাইপি, ফাইল প্রসেস, এরপরে আপনার ট্রান্সলেট, এই 3-4টা স্টেপ বাবদ, এরপর টিউশন ফি, স্টেপ বাই স্টেপ যারা আপনার কাছ থেকে ধাপে ধাপে টাকা নিবে আপনি এদের মাধ্যমে প্রসেসিং করান। কেউ যদি বলে যে ভাই 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখের মধ্যে এই জায়গায় ধরে নিয়ে দিতে আসি, এটা আসলে একটু টাফ ভাই। এটা আসলে একটু আগে আমরা এই যে 2 লাখ 3 লাখ বিশাল বিশাল অ্যামাউন্টের কথা বললাম, এইবার আমরা জব বিষয় আমাদের মোটামুটি এক্সপিরিয়েন্স বা পার্ট টাইম জব এগুলোর আমরা খোঁজ খবর নিলাম, স্যালারি সম্পর্কেও ধারণা পাইলাম। এখন আমরা একটু আসি খরচ বরচের ব্যাপারে। হ্যাঁ তুমি যেই বাসায় থাকতেছো, তোমার মান্থলি মূলত আমাদের খরচ বরচ গুলা যা মনে করো, বাসা ভাড়া, খাবার দাবার, গ্যাস বিল, পানি বিল, ইলেকট্রিসিটি বিল, সিমের বিল আছে,
খাওয়া দাওয়ার বিল আছে, ওয়াইফাই বিল, ওয়াইফাই বিল আছে, এর পরবর্তী তোমার এই যে হেলথ ইন্স্যুরেন্স, ট্যাক্স, এরপরে মজার ব্যাপার হলো তোমার টিউশন ফি। তো প্রত্যেকটা ব্যাপার আমরা একটু ধাপে ধাপে যদি ক্যালকুলেট করি, তোমার প্রত্যেক মাসে বাসা ভাড়া দাও তুমি কয় টাকা? না না, এখান এই যে ধাপে ধাপে যান, ঠিক আছে, ওর বাইরে আমরা হিসাব করলাম না, বাইরে হিসাব করে নিব, হ্যাঁ। ভিউয়াররা হিসাব করে নিব। তো ওই ক্ষেত্রে ধরেন এখন দেখা গেল যে আপনি যদি সিঙ্গেল থাকতে চান, নরমালি সিঙ্গেল, এটা এই জায়গায় ডিপেন্ড করে আপনি একলা থাকতেছেন, দুইজন থাকতেছেন নাকি পাঁচজন থাকতেছেন। আবার অনেক অন্য ব্যাপার হলো আপনি কোন এলাকায় থাকতেছেন, স্টেশন থেকে কাছে থাকতেছেন নাকি দূরে থাকতেছেন, অনেক কিছুর উপর আসলে ডিপেন্ড করে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হচ্ছে যদি সিঙ্গেল থাকতে চান, আমরা আগে হচ্ছে যারা হচ্ছে মনে করেন শেয়ার রুম শেয়ার আচ্ছা করে থাকে, তুমি রুম শেয়ার করে থাকো, আমি এখন সিঙ্গেল থাকি, দুইটা আমরা বলি তাহলে মোটামুটি একটা ধারণা রুম পাওয়া যাবে। শেয়ার করে যারা থাকে, রুম শেয়ার বলতে বলতে মনে করেন একটা পুরো একটা বাসা, ওইটাতে 4টা 5টা রুম থাকে, তো 5 জনে মিলে আপনারা ওই বাসাটা হচ্ছে মানে ভাড়া নিয়ে আপনারা থাকবেন। তো সো টোটাল বাসাটা হচ্ছে যখন ভাড়া নেবেন তখন হচ্ছে একটা amount। যেমন আমি যদি আমার কথা বলি, আমাদের যে বাসা আছে ওইটাতে হচ্ছে 4 রুম, 4 জন থাকি, একটা কিচেন, একটা 2টা টয়লেট, সো ভালোই, খারাপ না। 4 জন 4টা রুমে থাকি, তো টোটাল হচ্ছে মান্থলি হচ্ছে 70,000 ইয়েন, 70,000 ইয়েন। সো এটা যদি আপনি 4 জনের মধ্যে ভাগ করেন, তো যে অ্যামাউন্টটা আসে ওইটা হচ্ছে পরে। এরপরে হচ্ছে আপনার আসে ওইটার মধ্যে, ওইটা হচ্ছে শুধু বাসা ভাড়া। এরপর হচ্ছে গ্যাস বিল আছে, পানি বিল আছে, তো বিদ্যুৎ বিল আছে, ঠিক আছে। এখন বিদ্যুৎ বিল হচ্ছে যেহেতু 4টা রুম হচ্ছে বিশাল বাসা, তো ওই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে বিদ্যুৎ বিলটা একটু বেশি আসে। তো শীতকালে কম করে হলো 40,000 50,000 চলে আসে, কারণ হচ্ছে শীতকালে হচ্ছে ওই যে এসির নর্মালি হিটার টিটার চলে। তো এই ক্ষেত্রে হচ্ছে শীতকালে 40-50,000 টাকা চলে আসে নর্মালি ইয়েন আর কি। তো ওইটা হচ্ছে আবার 4 জনের 4 ভাগ করলে যে অ্যামাউন্টটা আসে ওইটা। তো এরপর হচ্ছে পানি বিল হচ্ছে যেহেতু শীতকালে হইলে হচ্ছে গরম পানি দিয়ে সবাই শাওয়ার নেয়, তো ওই ক্ষেত্রে হচ্ছে ওইটাও হচ্ছে ভালো একটা 20,000 এর মতো একটা অ্যামাউন্ট চলে আসে। গরমকালে হচ্ছে আবার একটু কম আসে আর কি, কারণ যদি শীতকালে যদি 50,000, গরমকালে হচ্ছে ওটা 20,000 নেমে চলে আসে। আর কারেন্ট বিদ্যুৎ বিলের কথা কি, আর পানি বিল তখন হচ্ছে 5,000 10,000 এর মধ্যে চলে আসে। এরপর হচ্ছে গ্যাস বিল। এখন গ্যাস বিল হচ্ছে কেমন আপনি দৈনন্দিন কেমন ইউজ করেন ওটার উপরে এই ডিপেন্ড তিনটা করে। ব্যাপারে তো আসলে ডিপেন্ড করে তুমি কিভাবে ইউজ করতেছো। গ্যাস, পানি এবং বিদ্যুৎ, এই তিনটা আসলে কিভাবে ইউজ করতেছো এর উপরে ডিপেন্ড করে। রুম শেয়ারে যখন থাকেন তখন দেখা গেল যে আপনি বাসায় কম থাকতেই পারেন, কিন্তু বাকিরা তো থাকতেছে, তখন ইউজ হইতেছে। সো ডিপেন্ড করে যে বাসার 5 জন থাকলে 5 জন আসলে কোন ক্যাটাগরি, সবাইকে একটু সেভ করে চললে দেখা গেল একটু কম আসবে, বা এর মধ্যে 2-1 জন যদি থাকে যে না বাসার মধ্যে নাই আসলে হিটার চলতে আছে, সেভ করে চলার ব্যাপারটা আসলে যতই ট্রাই করেন এটা আসলে দিন শেষে সেম। আচ্ছা তাহলে তুমি এভারেজ একটা অ্যামাউন্ট বলো, মনে করেন শীত গ্রীষ্ম বর্ষা সব মিলে এভারেজে বাসা ভাড়া, গ্যাস, পানি, বিদ্যুৎ, না এটা মিলে তোমার প্রত্যেক মাসে কত আসে? ওইগুলো যদি আপনি সব হিসাব করেন তাহলে হচ্ছে বাসা ভাড়ার যে ব্যাপারটা মানে সবকিছু মিলে পানি টানি এটসেট্রা সব মিলে আপনি শীতকালে প্রায় 40-40 এর কাছাকাছি চলে যায়, ঠিক আছে, 40 এর কাছাকাছি চলে। আর গরমকালে হলে এটা ওই অ্যামাউন্টটা হচ্ছে 30 এর মধ্যে থাকে আর কি। আচ্ছা ধরো তাহলে এভারেজ আমরা 35 ধরে আনি। 35। তো গ্যাস, পানি, বিদ্যুৎ এবং বাসা ভাড়া এটা মিলে ওর যাইতাছে ধরো এভারেজে প্রত্যেক মাসে 35,000 টাকা। হ্যাঁ, এর পরবর্তী আসছে ধরো সিম খরচ, তোমার প্রত্যেক মাসে সিম খরচ কত টাকা? আমার যে সিম চালাই আমার ওটা হচ্ছে একটু এক্সপেন্সিভ, 6,000 টাকা। আচ্ছা ধরো হিসাবে সুবিধাতে আমরা 5,000 টাকা ধরি। হ্যাঁ 35 আর 5, ওইখানে তো আমি ওয়াইফাই বিলে যে 30,000 টাকা, 35,000 এর মধ্যে ওয়াইফাই বিলটা অ্যাড করে দেন। আচ্ছা ওয়াইফাই বিলটা তোমার 35,000 আর 5 40,000 টাকা। এর পরবর্তী আসে ধরো খাবার খরচ, তোমার প্রত্যেক মাসে আবার আছে এখন কয়টা খাবার খরচ? এই যে তুমি দুইটা ব্যাপার বলবা, এক হইলো তুমি বাসায় বাজার কইরা যেটা খাও এইটা, এবং বাইরে মনে করো কনভিনিয়েন্স স্টোর অথবা সপ্তাহের মধ্যে 2-একবার রেস্টুরেন্টে গেলা অথবা মাসে কোথাও ঘুরতে টুরতে গেলা, এই টোটাল খাবার ব্যাপারটা মিলিয়ে তোমার মাসে কত যায়? এখন মনে করেন যদি বাসায় যদি বাসার মধ্যে যদি রান্না বান্না করে খাই, তো ওইখানে বাসার যে খরচ ওইগুলো তো যেহেতু রান্না বান্না একটু কমই করা হয়, তো ওই ক্ষেত্রে হচ্ছে 10-15 হাজারের মধ্যে হয়ে যায়। তারপরে বাহিরের গুলা যদি সবকিছু অ্যাড করে দিলে আপনার বাইরে যদি খাওয়া বেশি হয় তাহলে ওই ক্ষেত্রে আসলে অ্যামাউন্ট অনেক বাইরে যায়, ঠিক আছে। খাবার খরচ মোটামুটি কি 30 এর মধ্যে হয়? 30-এ তো হয় না ভাই, আরো বেশি লাগে। 40 মানে অন এভারেজ 40 ধরতে পারেন, মানে এটা একটু বেশি মনে হইলো, এটা আসলে স্বাভাবিক। এটা আসলে ওই যে বাইরে আসলে এটা হচ্ছে সবকিছু মিলে, যখন ঘোরাঘুরি করলাম তো ওইখানে যাই হচ্ছে খাওয়া দাওয়ার, এরপর ঘোরাঘুরি, এরপর হচ্ছে বাইরের খাওয়া দাওয়া, বাসার খাওয়া দাওয়া সবকিছু মিলাই আর কি এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে। ভাই যারা সেভে থাকতে পারে তারা তো সেভই, মনে করেন অনেকেই আছে যে 10-15 হাজারের মধ্যে পুরো মান্থের খরচ নিয়ে যেতে এটা আসলে ডিপেন্ড করে, ব্যক্তিগত নির্ভর করে এক একজনের উপরে। তাহলে কিন্তু ওর কিন্তু মোটামুটি 40 আর 40 80,000 টাকা গেল। এর পরবর্তীতে একটু আগে যেটা আমরা বলতেছিলাম ট্যাক্স এবং তোমার হেলথ ইন্স্যুরেন্স,
এটা ধরো হেলথ ইন্স্যুরেন্স তো আপনার দিতে হবে, কারণ হচ্ছে হ্যাঁ। প্রথম বছর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স একটু কম আছে, কিন্তু পরের বছর থেকে একবারে মিনিমাম 1 লাখ তো আসবেই। মিনিমাম 1 লাখ যদি আসে, ওইটা যদি আপনি কয় মাসে, ওদের 10 মাস না কয় মাসের হিসাব? না না, হেলথ ইন্স্যুরেন্স হলো মনে হয় 6টা, ট্যাক্স হলো 8টা। এটা একটু আলাদা হইতে পারে, যেমন ট্যাক্স 6টা হইতে পারে, হেলথ ইন্স্যুরেন্স 8টা, কিন্তু দুইটার মধ্যে একটা 6টা একটা 8টা হুম। এই কিস্তি। তো ওই 1 লাখটা হচ্ছে ওইভাবে ভাগ করে দিতে হয়। তো তো তোমার দুইটা মিলে তাহলে এভারেজে যদি প্রত্যেক মাসে আমরা কয় টাকা ধরতে পারি? 30,000 ধরেন আমার ম্যারেজ, ট্যাক্স আর হেলথ ইন্স্যুরেন্স মিলে প্রত্যেক মাসে 30,000 বা 40,000 ধরেন। দূর বাট, এটা বেশি হয়ে যায়। তাহলে কত? তুমি কিন্তু 12 মাসে হিসাব করতেছি, যে 6টা কিস্তি দিতে আছে এটা না ধইরা, বা 8টা কিস্তি দিতে আছে এটা না ধইরা, আমরা কিন্তু 12 মাস ধরতেছি। আচ্ছা আপনি বলেন। দুই মানে ধরি, একটু হ্যাঁ। কমাই ধরি, হ্যাঁ হ্যাঁ 1 লাখ। তাহলেও কিন্তু 1 লাখ যাইতাছে। হ্যাঁ। এর পরবর্তীতে তুমি ধরো তোমার কাজ কিন্তু একটা কাজ করো, তুমি একটু দূরে যাইতে হয়, হ্যাঁ, ওই যে তোমার যাতায়াত কিন্তু খরচ আছে। যাতায়াত খরচ আছে। অবশ্যই। তো যাতায়াত খরচ তোমার প্রত্যেক মাসে কত? যাতায়াত খরচ কত? পুরো মাসের ইয়ে যদি আপনি একসাথে কিনে নেন তাহলে হচ্ছে 18,000 সামথিং যায়। তো এই জায়গায় আরো 2 মান। হুম। তুমি কি এটা তোমার এই যে ইউনিভার্সিটিতে যাও এটার খরচ ধরছো? ইউনিভার্সিটির খরচ তো ধরি না, আমি যেহেতু জবে যাওয়ার খরচ ধরছি। মানে ওইটা তো হচ্ছে, ওইখানে হচ্ছে ইন্টেনসিভ আছে ভাই, যে কোম্পানিতে যাই ওই হ্যাঁ। কোম্পানি হচ্ছে আবার কিছু দিয়ে দেয়। তো এখন যদি সবকিছু মিলাই ইউনিভার্সিটিটাও যদি ধরি, তাহলে ওইখানে হচ্ছে পুরো মাসের হচ্ছে যখন একটা অ্যাডভান্টেজ, পুরো মাসেটা আপনি একসাথে নিয়ে নিতে পারেন। তো তে কি বলে আর কি ওইটাকে। আচ্ছা তাহলে ইউনিভার্সিটি ধরো আমরা ইউনিভার্সিটি আমি আপনার বলি 5,000 এর মতো যায়। আচ্ছা 5,000 তাহলে 5,000, তাহলে আগে ছিল 1,20,000, আর এদিকে কাজের জায়গায় তোমার যাইতেছে ধরো 2 মান, আর ইউনিভার্সিটিতে 5 মান, হুম, 5,000, হুম। 25,000, 45,000। যাও এই জায়গা থেকে তুমি একটু ইন্টেনসিভ পাও, আমরা একটু কমায়া আমরা ধরো 40 রাখলাম, হ্যাঁ, হুম। তাহলে তোমার খরচ কিন্তু আপাতত 1,40,000 চলে আসে। হ্যাঁ 1,40,000। এর পরবর্তীতে এবার তোমার টিউশন ফি তো তোমার দেওয়া লাগতেছে। হ্যাঁ, যেহেতু যদি আপনি টিউশন টিউশন ফি তোমার বছরে কয় টাকা? বছরে, হ্যাঁ এটা বলবো না, বাট 10 লাখের আশেপাশে আর কি। তো 10 লাখ হইলে তোমার ধরো প্রত্যেক মাসে তোমার কত টাকা লাগবে? 60 থেকে 70,000 টাকা লাগে। ধরো কমে একটু ধরে 60,000 টাকা। 2 লাখ। হ্যাঁ, তাহলে আগে ছিল 1,40,000, আবার টিউশন ফি হলো 60,000 টাকা। মোটামুটি ভাইয়ের খরচ কিন্তু 2 লাখ টাকা। একটু আগে যারা খুশি হয়েছিলেন যে ভাই আমি তো 50 ঘন্টা 45 ঘন্টা কাজ করে 2 লাখ টাকা কামিয়ে ফেলবো, ওর খরচ কিন্তু 2 লাখ হয়ে গেছে। আমার খরচ কিন্তু কইতে গেলে মোটামুটি আশপাশ থেকে, আমি একা থাকি, এর পরবর্তীতে মোটামুটি ওই যে বাসা ভাড়া, এরপরে খাওয়া দাওয়া মোটামুটি ওর মতো এভারেজে মোটামুটি এমনই যায়। তো এই ক্ষেত্রে দেখা গেল আপনি যতক্ষণ পর্যন্ত 1,60,000 70,000 বা 80,000 যা কামাবেন, যদি আপনি খুব বেশি কিপটা না হন অথবা খুব বেশি সেভিংস না করেন, মানে জেনারেল ভাবে চলতে যান, আপনার মোটামুটি এরকমই আসবে। 1,70,000 থেকে 1,90,000 টাকা আপনার যাবে। হুম। কিন্তু আপনি ধরেন ঘুরতেই গেলেন না, 6 মাসের মধ্যে কোথাও ঘুরতেই গেলেন না, আপনি বাইরে কোথাও খাইতেই গেলেন না, আপনি সিম মনে করেন ইউজ করতেছেন 1,000 2,000 টাকা। এই এই ক্ষেত্রে ব্যাপারগুলো এমন, মানে আমরা বলতেছি আপনি যদি মোটামুটি একটু জেনারেল ভাবে চলতে যান, হ্যাঁ, মানে সমাজ নামাজ বাজায় যদি চলতে যায়, তাহলে ওর মোটামুটি 1,60,000-70,000 টাকার খরচ আছে। ভাই এখান দেখেন নরমালি হচ্ছে, ধরেন আমি এখানে, কারণ আপনি বলতে পারেন যে 40,000 টাকা খাবার দাবারের খরচ। দেখেন নরমালি আমি আপনার একটা হিসাব বলি, ধরেন বাসায় যেহেতু থাকি শুধু শনি রবিবার, দেখা গেল শনি রবিবার নরমালি থাকা হয়, তো ওই ক্ষেত্রে বাসাতে তখনই হচ্ছে খাবার দাবার হয়। আর না হলে দৈনিক সকালবেলা বের হয়ে সন্ধ্যাবেলা আইসা নরমালি ঘুমাই, আবার হচ্ছে জবে চলে যেতে হয় নরমালি। তো ভার্সিটিতে যতক্ষণ থাকি ততক্ষণ হচ্ছে ভার্সিটি দুপুরের খাবারও ভার্সিটিতে খাইতে হয়, এরপরে যা যত কিছু সবকিছু ওইখানেই করতে হয়। তো ওই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, দেখা গেলো যে আপনি নিজের খাবার নিজে বানাইয়া নিজে হচ্ছে একটা ইয়েতে করে নিয়ে যেতে পারেন। জাপানিজরা হচ্ছে নরমালি এটাই করে বেশি, তারা বাসা থেকে খাবার দাবার নিয়ে আসে। সো আমাদের হচ্ছে আসলে আমি একটু অলস আর কি, তো ওই ক্ষেত্রে আমি নিয়ে যাই না। তো ওইটা করলে আপনার এখানে একটা টিপ আছে। এরপর হচ্ছে মনে করেন আপনি আইসা আবার জবে যাবেন, জবে যাইলে অবশ্যই হচ্ছে আপনি তো খাইতে হবে তাই না, তো জবে যাই আবার খাইলেন, তো ওইখানে হচ্ছে আবার খরচ যাবে তাই না। তো ওই কারণে হচ্ছে বাইরে যেহেতু খাবারটা বেশি পড়ে যায়, তো ওই কারণে হচ্ছে আর কি একটু বেশি। কিন্তু বাট নরমালি যারা হচ্ছে মনে করেন বাহিরেও থাকে ভিতরেও থাকে, মোটামুটি এভারেজে থাকে, তাদের হচ্ছে মনে করেন আরো ভালোই কম যায়, বুঝলেন নাই। এই জায়গায় ওইগুলো অনেকটা ফ্যাক্টর আছে। সেভিংস এর কিছু জায়গা আছে, দেখা গেল আপনি যাদের সাথে প্রথম দিক থেকে রুম শেয়ার করে থাকবেন, মানুষগুলো এমন একটু বাছাই করা উচিত যারা একটু সেভ করে চলবে, যে গ্যাস পানি বিদ্যুৎ এগুলো সেভ করে চলবে। তাহলে দেখা গেল বাসা ভাড়ায় ওই জায়গায় আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাবে। আবার খাবার খরচের ক্ষেত্রে আপনি যদি বাইরে না খাই একটু কষ্ট হইলো, বাসায় যদি রান্না করে, এই ক্ষেত্রে ওর মোটামুটি অনেক অ্যামাউন্ট বাইরে যাবে। ও যেমন 40,000 টাকা যে খাবার খায়, বাসায় রান্না করলে 20,000 টাকাও লাগবে না। হ্যাঁ, 20,000 টাকা লাগবে না, হয়তো 20,000 টাকার মধ্যে হয়ে যাবে। এরপরে যাতায়াত খরচ এটা যদি ওর কোম্পানি বা যে জায়গায় কাজ করে এটা বাসার আশপাশে হয়, যাতায়াতে যদি সাইকেল করতে পারে,
এই ক্ষেত্রে কিন্তু যাতায়াতের খরচ বাঁচে। যাতায়াতের খরচটা বাইচে যাবে। এরপরে আর খাবারের ক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবহার করতে পারে যে প্রত্যেক এলাকায় ধরেন ৫-৭টা সুপার শপ আছে। কোনো প্রত্যেকটা সুপার শপ কোনো না কোনো জিনিসের জন্য বিখ্যাত। বিখ্যাত বলতে ধরেন সস্তা। সস্তা। আমার বাসার পাশে একটা সুপার শপ আছে। সবকিছু টাকায় দামি কিন্তু ওই জায়গায় মাছ সস্তা। হুম। আমি যদি ওই জায়গা থেকে মাছ সোর্স করি। আবার ধরেন আমি যদি এভরি নামে একটা সুপার শপ আছে। মোটামুটি সবকিছু দাম কিন্তু দেখা গেল ওই জায়গায় ইয়াসাই সস্তা, সবজি সস্তা। আমি যদি ওই জায়গা থেকে সবজি কিনি। এমন যদি একটু খুঁজি আমি মোটামুটি এই যে জিনিসগুলো যদি একটু খোঁজ খবর নেই আমি কিন্তু একটু এটা অবশ্যই পাওয়া যাবে। পাওয়া যাবে। আর অন্য So, একটা কষ্ট ব্যাপার করতে হলো হবে আর কি ভাই। এখন দেখা হ্যাঁ। গেল যে আপনি যেহেতু আপনি এই যে আরেকটা পয়েন্ট আছে একটু বলি। আরেকটা পয়েন্ট হলো আপনি কুপন ইউজ করতে পারেন। যেই জায়গায় দেখবেন যে কুপন অথবা ডিসকাউন্ট আছে, এই সময়টা যদি আপনি ধইরা কেনাকাটা করতে পারেন, এইটা থেকে কিন্তু একটা সেভের একটা মানে পয়েন্ট ভাই আছে। এখন নরমালি বাইরে যেটা বলছে ওটা হচ্ছে কয়জনে করতে পারে। আপনি যে 40-50 ঘন্টা জব করেন সপ্তাহে, আপনার সময় কোথায়? আপনি যে এই জায়গায় যায় মাছ আনবেন, ওই জায়গায় যায় মাছ আনবেন, মানে সবজি আনবেন, ইয়া করবেন, আপনার সময় কোথায়? আপনি যে হ্যাঁ। এগুলো বলেন। সো এটা হচ্ছে না সময় নাই কিন্তু এগুলো উপায় আছে। এগুলো যদি কেউ করতে পারে। হুম। আর জবের ব্যাপারে আমরা যখন বলতেছিলাম তখন বলছিলাম যে 28 ঘন্টা কইরা ভাই জাপান আসলে টেকা সম্ভব না। এটা খুব টাফ। সম্ভব। এখন যতদিন হচ্ছে আপনি নিহঙ্গ গাক্কতে আছেন, মানে জাপানিজ গাক্কতে মানে ইয়া করতেছেন, তখন আপনি 12 মান মানে 1,20,000 ইয়েন যদি আসে, তো প্রথমেই হচ্ছে আপনার সবার আগে আপনি হচ্ছে নরমালি যদি একটা একটা বাসা যদি ভাড়া নিয়ে 2-3 জন থাকতে পারেন, মানে নরমালি আমরা বাংলাদেশে যেমন ছিলাম, ম্যাচের ব্যাপারটা যেমন ছিল বাংলাদেশে, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক অনেক কম হয়ে যেতেছে, ঠিক আছে? ওইটা হচ্ছে করা যেতে পারে যদি টাকা পয়সা সেভের একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু যখন আপনি লং টাইমের জন্য কোনো জায়গায় থাকবেন, আপনার নিজের পার্সোনাল ইয়েটা অনেক কিছু আছে, অনেক ওইগুলো যদি চিন্তা করেন তাহলে হচ্ছে এটা পারফেক্ট। কিন্তু ধরেন একটা ছোট একটা রুমে আপনার দুইজন থাকার মতো রুমে যদি আপনি 3-4 জন থাকেন, ধরেন 40,000টা তখন আবার ওই যে ওই অ্যামাউন্টটা হচ্ছে ভাগ হয়ে যাবে, তখন অনেক সেভ। তারপর হচ্ছে খাবার দাবারের যে ব্যাপারটা ওইটা হচ্ছে ওই যে যেটা বললাম বাসাতে অলওয়েজ যদি করেন সেফলি, তাহলে ওইখানে অনেক সেফ, ঠিক আছে? তারপরে হচ্ছে যে স্কুলে যাতায়াতের খরচটা তখন লাগতেছে না, কারণ হচ্ছে স্কুল যদি হয় স্কুলের আশেপাশেই হচ্ছে আপনার বাসা ভাড়া নিলেন, তো বাসা জবে গেলেন মানে ক্লাসে গেলেন সাইকেল দিয়ে, সবকিছু করতেছেন সাইকেল দিয়ে, তখন তো আপনার যাতায়াতের খরচ লাগতেছে না যদি আপনি অন্য কোথাও যদি না যান। সো ওই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সেভ হয়ে যায়। সো ওইখানে আপনি টিউশন ফি দিতেছেন, আর হচ্ছে যে শেয়ারিং এ যে খাবার দাবার মনে করেন 30-এর মতো, আর আপনার টিউশন ফি মিলাইয়া মনে করেন একটা যে অ্যামাউন্ট আসছে, তারপর কিন্তু আপনার 2-1 টাকা যদি আপনি সেভ থাকেন, 2-1 টাকা সেভ করতে পারতেছেন 1,20,000-এর মধ্যে। আমি জাস্ট একটা অন এভারেজ ইয়ে দিচ্ছি। আর যারা হচ্ছে আলাদাভাবে থাকতেছে আমাদের মতো আলাদাভাবে থাকতে চায়, তাদের হচ্ছে আসলে ওই রকম ইনকাম যদি না থাকে তো ওটা পসিবল না আর কি। সো প্রথমে যারা আসবে তাদের এই যে জন্য কিন্তু ওইটাই হচ্ছে খরচ আরো আছে। ধরেন আপনি প্রত্যেক মাসে আপনার দেশের কিন্তু যারা আছে হুম, কম বেশি প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যাশা থাকে যে হুম, কিছু টাকা দেশে পাঠাবো। এই গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত খরচ কিন্তু আরো ব্যাপার স্যাপার আছে। আপনার 2-4 মাস পরে আপনার জামা প্যান্ট শার্ট হুম, জুতা এগুলো কেনাকাটা লাগবে। আপনি সাইকেল ইউজ করতেছেন, সাইকেলে কিছু একটা হইতে পারে, হুম, এটা আপনার সারাই করা লাগতে পারে বা কেনা লাগতে পারে, খরচ আছে। এর পরবর্তীতে আপনি হয়তো বা কোনো এক জায়গায় ডোনেশন করতেছেন, খরচ আছে। আপনি যেহেতু স্কুলে অথবা ইউনিভার্সিটি যে জায়গায় পড়াশোনা করেন, আপনার ওই জায়গায় বই খাতা কেনা হাবিজাবি বাবদ এই জায়গায় আরো খরচ আছে। তো যেমন সেভিংস এর দিক চিন্তা করলে অনেক দিক থেকে সেভ করার সুযোগ আছে। খরচের দিক আবার চিন্তা করলে খরচ খরচের করেন। এখন তাকাইলেও দেখবেন যে এইটা হু হু করে বাড়তাছে। খরচ করার অনেক জায়গা আছে, কিন্তু ওইসব সব জায়গায় যে আপনি খরচ করতে হবে তা কিন্তু না। হুম। তো ভাই এখন যারা হচ্ছে আসবো, নর্মালি যাদের জন্য আসবো তাদের জন্য শুভকামনা। সো এই জিনিসগুলো যদি আপনি টেক কেয়ার করতে পারেন, ধরেন আপনি আসছেন, আপনার ফ্রেন্ড সার্কেলরাও এখানে আছে বা আছে, তো ওদের সাথে তো রুম শেয়ার করতে কোনো সমস্যাই নেই, আমি যেটা মনে করি। সো একসাথে থাকলেন, একসাথে খাইলেন, তো মনে করেন অনেক সেভ হয়ে যাইলো, অনেক কিছুই সেভ হয়ে যাবে। তো এরপরে হচ্ছে বাকি হইলো যে অন্যান্য ব্যাপার স্যাপার। তো ওইগুলো হচ্ছে আবার এখানে ফ্যাক্ট আছে, যারা সিগারেট খায় খায়, ওদের তো ওইখানে আবার হচ্ছে আবার আবার একটা কারণ, জাপানি সিগারেটের দাম তো একটু বেশি। সো যারা চেইন স্মোকার তাদের জন্য তো আবার ওইটা হচ্ছে একটু ফ্যাক্ট করবো, ওইখানে আবার ওদের খরচ এক্সট্রা খরচ হয়ে যাবে। তো অনেক কিছু যদি একটু সেফলি করা যায় তাহলে হচ্ছে খারাপ হয় না। আপনি মনে করেন আপনি আপনার মতো সেফলি থাকতে পারবেন। এইটাই আপনি ইনকাম করতেছেন অবশ্যই খরচ যে ইনকাম করতেছেন, আপনি মনে করেন এখন নরমালি আপনি স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতেছেন আপনার ওই যে স্কুলের টিউশন ফি দেওয়ার জন্য।
এটা কিন্তু বোকা চিন্তাধারা যে আপনি স্টুডেন্ট অবস্থায় থাইকা আপনি ফুল টাইম জবের মতো স্যালারি সেভ করবেন, এইটা যারা এরকম- চিন্তা করবেন এটা আসলে বোকা। এরকম হবে না, হবে না। এটা আসলে সম্ভব না। হ্যাঁ, যে আপনি স্টুডেন্ট বিষয়ে আসছেন, আপনি স্টুডেন্টের মতো থাকবেন। আপনি যদি চিন্তা করেন আমি জব ভিসার মতো 1.5 লাখ 2 লাখ টাকা আমি সেভ করবো, এটা আসলে সম্ভব না। আর এগুলো আর আসলে জব বিষয়ে যে 1.5 লাখ 2 লাখ টাকা সেভ তাও তো কিন্তু না। ডিপেন্ড করে, Depend- ডিপেন্ড কি কাজ করতেছে এগুলো। এখন নরমালি জাপানে হচ্ছে নরমাল যে স্যালারির কথা বলি কত, 18 মাস 18 মান। তো 18 মান মানে 1,80,000। তো ওইখান থেকে আপনি যদি সবকিছু বাদ টাদ দিয়ে আপনার খরচ ফরচ সব বাদ দিয়ে, তো ওই কি আর বলবো, ওই সেম বাংলাদেশের অন এভারেজ। তো ওই ক্ষেত্রে এখানেও যে সেম থাকবো জিনিসটা এরকম না। অনেক ক্ষেত্রে অনেক কিছু ভাই বাস্তবতায় আসলে যে মনে করেন এখন আপনারা ভিডিওতে দেখতেছেন, আমরা বলতেছি শেয়ার করতেছি, ওইটা মনে আপনার কাছে একরকম মনে হইতে পারে। এরপর যখন আপনি বাস্তবে এটাও ইয়ে করবেন, মানে উপলব্ধি করবেন, তখন হচ্ছে আপনার কাছে অন্যরকম। সো এখন যারা হচ্ছে এইসব জিনিসে যারা ফুল টাইম জব করতেছে, তারা 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 মানে ইয়ে থেকে তারা বুঝতেছে আসলে যে আমি যেটা ইনকাম করছি সেটা মানে হইতেছে না বা ইয়ে হইতেছে না, বা স্টুডেন্ট পার্ট টাইম জব যারা করতেছে তাদের মনে হইতেছে যে আরে আমার তো আরো লাগবে। সো ভাই মানুষের ইয়েটাই এমন যে যত চাই আরো যত পাই আরো চাই, এরকম আর কি। ওই যে একটা কবিতা ছিল না, 9-10 পড়ছিলাম, মনে নাই ভাই, আমি না, একটা কবিতা আবৃত্তি করো তো। কবিতা একবারে মনে নাই, ওই কবিতাটা পড়ছিলাম 9-10 নাকি ইন্টারমিডিয়েটে ছিল। আচ্ছা, এই যে চাই চাই আরো চাই, মানে এরকম একটা চাই চাই আহি চাই। মানুষের মানুষের ইয়ের কোনো ইয়ে নেই। আপনি যখন কম ইনকাম করতেছেন আপনার চাহিদাও কম, আপনি খরচও কম। যখন আপনি বেশি ইনকাম করতেছেন তখন আপনার খরচও বেশি, ইয়ে বেশি, স্যালারি থেকে চাহিদা আরো দ্বিগুণ গুণে বাড়ে। ওই যে এই আর কি। ধরেন আপনি 2 লাখ টাকা ইনকাম করতেছেন, আপনার 2,50,000 টাকার একটা দরকার পড়ে গেছে, কাজ পড়ে গেছে। আপনি 1 লাখ টাকা ইনকাম করতেছেন, আপনার 1,50,000 টাকা একটা মানে ইয়া পড়ে গেছে। আপনি 10,000 টাকা ইনকাম করতেছেন, আপনার 15,000 টাকার একটা খরচ। তো ওই ক্ষেত্রে ভাই যত কিছুই বলেন সব হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে নিজের উপর, নিজে কিভাবে চলতে পারে, নিজে কিভাবে করতে পারে, ওইটা হচ্ছে নিজের উপর। তবে এই জায়গায় আপনার প্রথম দিক থেকে যারা আসবেন, প্রথম দিক থেকে যদি মানি ম্যানেজমেন্টের একটু ভালো হয়, এই ক্ষেত্রে আপনার মোটামুটি আপনি ভালো করতে পারবেন। একবারে প্রথম দিক থেকে চেষ্টা করবেন আপনার প্রত্যেক দিকে যত খরচ আসলে সেভ করা যায়, বা যেই সব জিনিসগুলো আসলে না করলেও চলে এগুলো করার দরকার নেই। যে না, ফোন আমার বন্ধু বান্ধব সবাই কত জানো S24 না 28, আরে এইসব ফাও কথা শুনি। এই ধরনের যারা ফোন ইউজ করে, যে না আমার বন্ধু তো এটা ইউজ করে, আমার তো এখন আইফোন একটা 23 না হইলেই চলে না। না, সে আমাকে বলতেছে সে নিজে কোনটা ইউজ করতেছে, ওইটা তো শোনেন। যে যেটা দিয়ে ভিডিও হচ্ছে ওটা কি, সেটা কি, সেটা বাটন ফোন। বাটন আইফোন ইউজার ভাই, আইফোন ইউজার ভাই। আমরা গরিব মানুষ, আমরা হচ্ছে এত দামি ফোন ইউজ করতে পারি না। সো ফোন তো জাপানে, এটা নিয়ে পরবর্তীতে আলাদাভাবে একটা ভিডিও করা যায়, ভিডিও করবো আমরা ইনশাআল্লাহ। তো ওই ক্ষেত্রে হচ্ছে ওইটা হচ্ছে আলাদাভাবে আপনাদের মানে জানানো ফোনের ব্যাপারটা। সো আজকে ফোনের ব্যাপারটা না বলাই বেটার। হ্যাঁ, এই ক্ষেত্রে মানি আপনারা অবশ্যই ওইটা জানা, ওইটাতে যদি ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইবের বোতামটা টাচ করে একটা চাপ দিয়ে দেয়। আজকে আমরা বহুত বকবক করে লাইছি। তোমার কি মনে হয় যে না আসলে জবে ঢোকার এক্সপেরিয়েন্স, ইনকাম এবং স্যালারি, খরচ, এইগুলা আলোচনার পরে আর কোনো ব্যাপার নিয়ে তোমার আপাতত কথা বলার দরকার আছে? না, সবকিছু যদি আজকে একদিনই বলে ফেলি তারপর আচ্ছা, তাহলে সবাই তো ভাইকে চলে যাবে। দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? দিন শেষে সবাইকে একটা কথাই বলতে চাই যে জাপান যে টাকা ওরে তা কিন্তু না, যে আবার টাকা জুড়ে ব্যাপারটা কিন্তু এমনও না। টাকা ওরে ব্যাপারটা এমন না। তো আসবেন, আইসা প্রথমে পার্ট টাইম জব, যারা নরমালি সবাই আসে পার্ট টাইম জব করবে 2-3 বছর, অন্তত 3-4 বছর তো পার্ট টাইম জবই করতে হবে। যেহেতু যদি বাংলাদেশ থেকে ভার্সিটি কমপ্লিট করে আসে তাহলে হচ্ছে একটা চান্স আছে 2 বছর পরে আপনি স্টুডেন্ট মানে ডাইরেক্টলি জব হিসেবে যেতে পারেন। বাট যদি না হয় তাহলে হচ্ছে আপনি এখানে একটা কোনো একটা মানে সাবজেক্টের উপর আলাদাভাবে আবার 2 বছর হচ্ছে স্যানমন বলে যেটাকে আর কি, ওটা করতে হবে। 4 বছর যেহেতু পার্ট টাইম জব করবেন, সো ওইভাবে প্রিপেয়ার হয়ে আসতে হবে যে আপনার কলেজ ফি যদি হয় 6 লাখ, তো ওই ক্ষেত্রে আপনার ইনকাম হইতে হবে ওইভাবে। সো সবাই ওইভাবে একটা মানে ইয়ে করে আসবেন যে প্রথমে আইসা যে জব পাই যাবো এরকম না, 2-3 মাসের একটা মানে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট সাথে নিয়ে আসতে হবে। আইসা হচ্ছে আপনি যদি দেখা গেলো যে খরচ না হয়, আপনি আইসা জব পাই গেলেন আলহামদুলিল্লাহ, তখন তো ওই অ্যামাউন্টটা থাকে গেলো, অ্যামাউন্টটা আপনি আবার দেশে সেন্ড পাঠাই দিতে পারতেছেন। সো ওইটা কিন্তু খারাপও হয় না, বুঝেন নাই যে জিনিসটা। সো নিয়ে আসলেন আপনার সুবিধার জন্য, আপনার মানে মানে আপনার যদি কোনো দেখা গেল যে বিপদে তো কোনো কথা মানে হাত পা নাই, কখন চলে আসে কে জানে। সো ওই জিনিসগুলো মাথায় রেখে আসলে আগানো।
এরপর হচ্ছে পার্ট টাইম জব পারেন, পার্ট টাইম জবে বলবো যেটা হচ্ছে জাপানিজে যেহেতু মানে এসব জিনিসে খুবই স্ট্রিক্ট, মানে খুবই রুলস রেগুলেশন ইয়ে আপনারা যারা পার্ট টাইম জব যাবেন রুলসগুলো একটু ভালোভাবে মানার ট্রাই করবেন। আর হচ্ছে মানে কাজ টাজ যেগুলো যেসব ব্যাপার এগুলো যদি ঠিকঠাক মতো করে তো মনে করেন জাপানিজদের যদি পছন্দ হয়ে যায় তাহলে ওরা হচ্ছে আপনার এমনিতেই হচ্ছে অনেক অ্যাডভান্টেজ বা ইয়ে পাইবেন। এরপরে হচ্ছে সেকেন্ড অফ হচ্ছে আপনি যত ভালোভাবে কনভারসেশন করার জন্য ইয়ে করতে পারেন, যদি জাপানিজ ভালো হইতে চায় তাহলে হচ্ছে ওইরকম একটা এনভায়রনমেন্ট আপনার জব নেওয়া দরকার যেখানে হচ্ছে আশেপাশে জাপানিজ থাকবে ইয়ে থাকবে। সো ওইটা হচ্ছে মনে করেন আপনার ইয়েতে ধরতে পারেন। এরপরও হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে ভালো একটা মোটামুটি লেভেলের একটা জাপানিজ শিখা আসেন তাহলে এখানে এসে আপনার যে মনে করেন আসার পরে কিছুদিন বসে থাকতে হয় ওই জিনিসটা করা লাগতেছে না। আপনি আইসা হচ্ছে আপনি নিজে নিজে হচ্ছে ট্রাই কইরা জবটার জন্য ট্রাই করতে পারেন, কল দিয়া হচ্ছে নিজে নিজে। কারণ হচ্ছে এখানে কল দেওয়ার তো কোনো ইয়ে নাই, মানে নিষেধ নাই, আপনি কল দিবেন, এনি টাইম কল দিতেছেন। ওদের যতক্ষণ পর্যন্ত ইয়া মানে ইয়ার আছে যে বলেন খোলা আছে ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে কল করতে পারবেন এনি টাইম। সো কল করাতে কোনো মানা নাই। তো ওই ক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটাও মাথায় রাখলে আপনার অনেক কিছু। এরপর হচ্ছে যে আসি হচ্ছে বাসা ভাড়ার যে খরচ টরচটা, তো বাসা ভাড়া আমি একটু আগেও যেটা বললাম হচ্ছে আর কি, যদি ওইরকম ভালো ফ্রেন্ড সার্কেল থাকে বা কারোর সাথে আপনার ভালো একটা সম্পর্ক হইলো, সো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি একসাথে রুম শেয়ার করে যদি থাকতে পারেন তাহলে হচ্ছে আপনার অনেক সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে খাবার দাবারের যে ব্যাপারটা, তো বাহিরে খরচ কম করে একটু মানে সুপার শপে সবকিছু একটু সস্তায় পাওয়া যায়। সো সুপার শপ থেকে মানে কিনা নিজে থেকে বাসা রান্না বান্না কইরা খাওয়াটা হচ্ছে সব থেকে বেস্ট আর কি। সময় না থাকলে আর কিছু করার নাই, সময় না থাকলে অবশ্যই বাহিরেই খাইতে হবে। সো আর বাহিরে যে খাবেন তা কিন্তু না, কারণ যারা আমরা মুসলমান তারা হচ্ছে হালালের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যে যে সবকিছুতেই এখানে দেখা গেলো যে শুকুরের মাংস হচ্ছে, শুকুরের ইয়ে টিয়া হচ্ছে থাকে। তো ওই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বাইরে খাইবেন যে তা না, কিন্তু আপনি দেখা গেলো যে আপনি কোনো একটা খাবার দাবার ক্ষেত্রে খাইতে গেলে অনেক কিছুই দেখে শুনে খাইতে হয়। সো ওই জিনিসটাও ফ্যাক্ট করে। তো ওইখান থেকে বেটার হচ্ছে আপনি বাসায় মানে রান্না বান্না করা ইয়ে করা। তো বাসা থেকে খাইলে আপনার অনেক সেভ। এরপর টিউশনের ফি যে ব্যাপারটা মানে মানে এরপরে কি ছিল, টিউশন ফি ছিল না লাস্টে, টিউশন ফি যে ব্যাপারটা ওইটা যদি আপনারা হচ্ছে ওইভাবে সেফলি বাসা ভাড়া হচ্ছে খাবার দাবার যদি সেফলি করতে পারেন তাহলে যে টোটাল 28 ঘন্টা যে আপনি রুলস মানে যদি করেন তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ যে 1,20,30-এর মধ্যেই আপনার মানে সবকিছু মোটামুটি একটা চলে যাবে। আর প্রথমে এসেই যে আপনি হ্যান্ড ক্যাশ পাই যাবেন তা কিন্তু না। তো 4 বছর যেহেতু স্টুডেন্ট থাকবেন একটা হ্যান্ড ক্যাশ অবশ্যই দরকার। সো আইসা ট্রাই করতে থাকবেন একটা হ্যান্ড ক্যাশ পাওয়ার জন্য। তো হ্যান্ড ক্যাশ পাইলে 40-50 ঘন্টা 60 ঘন্টা যদি পারেন করলে হয়তো আপনার একটা অ্যামাউন্ট হবে, আপনি দেশে একটা সাপোর্ট দিতে পারবেন। তো ওই ক্ষেত্রে হচ্ছে ওইটা হচ্ছে আইসে যে আপনি রুলস ভাঙ্গা যে জব করতে থাকবেন। এখন কিন্তু ইদানিং জাপানের রুলস অনেক হচ্ছে ইয়ে হয়ে গেছে আর কি বেশি আর কি, জাপানে যে হার্ড হয়ে গেছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে কি হয় যে যদি ঠিকঠাক মতো রুলস না মানে তাহলে হচ্ছে কি করে আপনার দেশে পাঠায় দেয়। কিছুদিন আগে অনেক কাহিনী হচ্ছে আমরা আশেপাশে দেখছি যে সে স্কুলে ঠিক মতো আসে নাই, অ্যাটেন্ডেন্স ছিল না। তো তো বাঙালির তো একটা কাহিনী হইছে। এরপর হচ্ছে আপনি সিটের ব্যাপারে করতেছেন, আপনি মানে মনে করেন এমন একটা আমাদের আশেপাশে একটা বাঙালি ছিল যে জাস্ট ও হচ্ছে কি করছে মনে করেন আশেপাশের যত বাসা ভাড়া নিয়ে স্টুডেন্ট ফলাফান রাখছে, কিন্তু বাসা ভাড়া হচ্ছে যে মালিক তারা হচ্ছে 3-4 মাসের বাসা ভাড়া দেয় নাই। এরপর হচ্ছে শেষ পর্যন্ত সে ভাইগা অন্য জায়গায় উঠে গেছে, মানে সে তার সামান টামান নিয়ে ওই বাসায় না থেকে অন্য বাসায় চলে গেছে। তারপর হচ্ছে ফলাফানটা কিন্তু ফলাফান দেখে ঠিকই টাকা দিচ্ছে। স্কুলের যে অ্যাটেন্ডেন্স ওইটা কম, এরপর হচ্ছে স্কুলের টাকা পয়সা দিতেছে না, পরবর্তীতে ওরা হচ্ছে দেশে পাঠিয়ে দিছে। তো ওই ক্ষেত্রে ওইসব জিনিস হচ্ছে মাথায় রেখা সবকিছু মাইন্ড না যদি চলতে পারেন আপনার জন্য জাপান খুবই ভালো লাগবে আশা করি। তো এই আর কি। শুরু থেকে শেষ পর্যন্ত যে সামারি ও কিন্তু মোটামুটি ও ব্রিফ করে দিছে। এই ক্ষেত্রে আমার আর কিছু বলার আছে কি, ও এই যে বাঙালি শেষ দিক থেকে বললো যে একটা খারাপ কাজ করছে এই জায়গায়। ভাই আমরা আসলে আপনার কাছে একটু শুনতে খারাপ মনে হলো, বাঙালিরা আসলে আমরা জাতিগতভাবেই মনে হয় কেমন যেন। কারণ কিছু কিছু প্রথম কথা হলো জাপানের অধিকাংশ জায়গায় আমরা যে বাংলাদেশীও বাংলাদেশ চিনিই না। এর পরবর্তীতে অন্য একটা ব্যাপার হলো আপনি যখন ভালো কিছু করবেন আপনার খালি আরিগাতো পর্যন্ত দিল, যে আরিগাতো মানে ধন্যবাদ। কিন্তু যখন খারাপ কিছু করলেন, এইটা আমি খারাপ কিছু করলে আমার থেকে কইবো যে এক বাঙালি খারাপ কাজ করছে, বাঙালি নামে তো কয়েকটা খারাপ কাজের আপনার বর্ণনা এই দিই। কথাটা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম তাই না। এক বাঙালি আমাদের এলাকাতেই থাকে, ও আপনার কনভিনিয়েন্স স্টোরে কাজ করে লোসনে। তো ওই জায়গায় ও কি করছে, আমার কাস্টমার ভুল করে ক্রেডিট কার্ড ফালাই রেখে গেছে।
তো হয়তো বা কয়েক ঘন্টা বা কয়েক দিনে ওই আমার আসে নাই বা ওইটা খোঁজ খবর পায় নাই, পরবর্তীতে ওর যখন শিফট ছিল ও ওই ক্রেডিট কার্ড ইউজ করছে। জাপানের মতো একটা উন্নত দেশ ওই ক্রেডিট কার্ড কোন জায়গা থেকে ইউজ করতেছে, কোন এটিএম থেকে, ফোনে তো সব এসএমএস পাওয়া যাইতাছে। হ্যাঁ, পরবর্তীতে ওই সাহেব বললো যে আমি তো তোদের এই জায়গায় হয়তো বা 2-1 দিন আগে আসছিলাম, তোরা বলি যে আমার ক্রেডিট কার্ড নাই, কিন্তু এই দেখলাম যে 10-15 মিনিট আগে তোর ক্রেডিট কার্ড আমার ক্রেডিট কার্ড থেকে কেউ একজন ইউজ করছে। তো এটা কি তোরা ইউজ করছিস নাকি কোনো কি কথা আইছে, ক্যামেরা চেক কর। ক্যামেরা চেক করে দেখে এক ওই তেনিন যে কাজ করতেছে সে কে, সে একজন বাঙালি। তো এই বাঙালির কারণে ওর কমপ্লেন দিছে ওর গাক্কোতে। গাক্কো বলতে স্কুল, স্কুল আবার কমপ্লেন করছে আপনার পুলিশ বক্সে। তো এটা আসলে একটা মেসাকার অবস্থা না, একটা দেশের মানিজ্যত খারাপ। অন্য এক ব্যাপার, কাজ করি ম্যাকডোনাল্ডস, এখনো কাজ করতেছি। এক ভাই, একটা চিজের দাম হলো 25 টাকা মাত্র, চিজ 25 ইয়েন। সে প্রত্যেক মাসে ধরেন 1,90,000 2 লাখ টাকা স্যালারি পায়। সে অর্ডার করছে আপনার মাক্কুচিকি, মাক্কুচিকির মধ্যে চিজ থাকে না, কিন্তু যে কাজ করে নেপালি ওরে বইলা গেছে আমি অর্ডার করতেছি, তুই এটার মধ্যে একটা চিজ দিয়ে দিস। ভাই একটা তুই 2 লাখ টাকা কামাইতেছস, একটা চিজের দাম 25 টাকা, এটা তোর ফ্রি খাওয়ার কি দরকার আছে রে ভাই? এমন ভাই বহুত কাজ আছে। তো আমি যেটা বলতে চাই ভাই, আপনাদের কাছে একটু খারাপ শুনতে মনে হইলো, রিকোয়েস্ট, এমন কিছু কইরেন না যে আপনার এবং দেশের খারাপ হয়। কারণ জাপানের মতো জায়গায় ধরেন 2,000 5,000 10,000 ইয়েন, এটা আসলে তেমন কিছু না। হ্যাঁ, এটা আপনি যে কোনোভাবেই ম্যানেজ করতে পারবেন। তো এটা আসলে রিকোয়েস্ট হইলো। আর পরবর্তী ব্যাপার হলো, প্রত্যেকবারের মতোই যেটা বলি যে আপনি ভাষাটা আসলে যত বেশি সম্ভব আপনি স্টুডেন্ট ভিসা হোক, ওয়ার্ক ভিসা হোক, আপনি স্পাউস ভিসা হোক অথবা ট্যুরিস্ট ভিসা হোক, আপনি মোটামুটি একটু ভাষা শিখেন। দেখবেন যে ট্যুরিস্ট ভিসা আইসাও যখন আপনি ভাষা শিখছেন, এই দেশের যে কালচার বা যেসব জায়গায় ঘুরতে গেলেন আপনি ওই জায়গাটা সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন। তো এই গেল এই একটা ব্যাপার। আর শেখার ব্যাপারে কি, আপনার আশপাশে যেসব বন্ধু বান্ধব আছে, আপনি কোনো কিছু বেটার করতে চাইতেছেন, আপনি জাপানি ভাষার ক্ষেত্রে হোক অথবা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি কিছু করতে চাইতেছেন, যারা আপনার নিয়ে হাসাহাসি করবো অথবা পিছে কথা বলবো, এরা আসলে আপনার বন্ধু বান্ধব না। তো যত দ্রুত সম্ভব এদেরকে আপনি সাইডে রাখা, আপনার যেটা মনে হয় যে না এটা আপনি ভালো করতে পারবেন, বেটার করতে পারবেন, ওইটাই চেষ্টা করেন। তো সবার জন্য শুভকামনা রইল। আর এই ভিডিওতে আমরা যে কথাবার্তাগুলো বলছি এগুলা এক একজনের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে কিছু কিছু আলাদা হইতে পারে, আমরা আমাদের জায়গা থেকে বলছি। তো আপনাদের যদি এই পডকাস্ট রিলেটেড কোনো প্রকার প্রশ্ন অথবা সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে অথবা আমাদের মেসেজ করে জানানোর জন্য অনুরোধ রইল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।